সকালবেলাও জানতাম না যে আজকে আমার লাইফে কি ঘটতে যাচ্ছে। তাও হোয়াট? ফেস টু ফেস না। আমি ফেস টু ফেস তাকে দেখি কত নাই। সালে বিয়ে করেছেন আপনি বলেন তো? 2011 তে। এগুলো হয় আজকালকার বাংলাদেশে? এটা সম্ভব? একজন মানুষ সুস্থ একটা ব্যক্তি যার শরীরের কলিজার একটা অংশ কেটে তাকে দিতে হবে। এবং তার লিভারটা ফেলে দিতে হবে। তার অন্য একটা মানুষের কলিজা নিয়ে সে বাঁচতে পারবে। ওই রোবটের যে আর্মস গুলা, ওগুলা পেটের মধ্যে দিয়ে আমার লিভারটা কেটে আমার যেহেতু সি সেকশন বেবি হয়েছে, তো ওই সি সেকশনের জায়গাটায় আবার কেটে ওই দিক দিয়ে লিভারটা বের করবে। ওকে। আমাকে নিয়ে যাবে। তো আমাকে বলতেছিল রেডি হওয়ার জন্য, গোসল করার জন্য। মানে মনে হচ্ছে যে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে। মানে গোসল করো, এটা করো, সেটা করো, নখ কাটতেছে, আমার চুল বেঁধে দিচ্ছে, আমাকে ড্রেস পরাচ্ছে। মানে মনে হচ্ছিল যে ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যায়, আমার কাছে মনে হচ্ছিল যে আমার এখন মনে যা চলতেছে তাদেরও মনে হয় ঐরকমই লাগে। আমি জীবনে শত, শত হাজার, হাজার মানুষের গল্প ক্যামেরায় ধারণ করেছি, রেডিওতে ধারণ করেছি, টেলিভিশনে করেছি। বাট রাইট নাও আমি যে ফিলটা পাচ্ছি, এইটা আমি কোনোদিন কোনো গল্পে পাইনি। আমার কাছে মনে হচ্ছে কি আমার ৪ টা পাশ ঘোলা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই গল্পটা আজকে যারা শুনেছে, এখন পর্যন্ত যারা আছে, আমি জানি না তাদের এই অনুভূতিটা হচ্ছে কিনা। আমি আপনার অপারেশন থিয়েটার দেখতে পাচ্ছি এবং আপনি যে অপারেশন থিয়েটারে যাচ্ছেন সেটাও আমি দেখতে পাচ্ছি। এটা কোনো সিনেমাতে পোর্ট্রে করা মানে নাটকে পোর্ট্রে করা, গল্পে পোর্ট্রে করা সম্ভব না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোড। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন আমাদের প্রতিষ্ঠান স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা সংক্ষেপে যেটাকে আমরা বলি সকা, SOCA, সকার নির্মাণে এই অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানটি সহ আরও যাবতীয় যেসব অনুষ্ঠান আমরা ইউটিউব এবং ফেসবুকের জন্য নির্মাণ করে থাকি, সেই সব অনুষ্ঠানগুলোতে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস sharemystory24@gmail.com। আপনার নামটা একটু প্রথমে বলেন। আমার নাম হচ্ছে রিমি। আসলে এটা আমার বাসায় সবাই আমাকে রিমা বলেই ডাকে। বয়স যদি বলতে কোনো আপত্তি না থাকে। 32, জন্ম জেলা? চাঁদপুর। চাঁদপুর। শুরু করেন আপনি। জি। মানে আমার বেড়ে ওঠাটা একদমই গ্রামে, একদম প্রত্যন্ত গ্রাম যেটা। আমরা গ্রাম বলতে যেরকম বুঝি একদমই গ্রামে। মানে ছেলেরা যেমন হাডুডু খেলতেছে, কাবাডি খেলছে, ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলছে। আমারও সেম। আমি এমন কোনো খেলা নাই যেটা আমি পারি না। ক্রিকেট খেলতে পারি, ফুটবল খেলতে পারি, ব্যাডমিন্টন খেলতে পারি। বাবা কি করতেন? আমার বাবা ব্যবসায়ী ছিলেন। কয় ভাই বোন আপনারা? আমরা ৩ ভাই ২ বোন, আমি মেঝো। আচ্ছা, জি। তো এত বেশি চঞ্চল ছিলাম যে আমার কারণে আমার মা সবসময় অতিষ্ঠ থাকতো। হুম। মানে মা বলতো যে, "আমার তো আরো ছেলে-মেয়ে আছে। কই ওরা তো কেউ এমন করে না। তুই কেন এরকম হলি?" সবাই বলতো সবাই যে, "মেয়ের ওর মধ্যে মেলিপনা নাই। ও কেন এরকম এত দুষ্টুমি করে?" যাক এভাবেই বড় হয়ে ওঠা। আমি এসএসসি পর্যন্ত গ্রামেই ছিলাম। এসএসসির পরে আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকায় এসে পড়াশোনা করব। তো আমার বাবা এটাতে একটুই ছিল, মেয়েকে আসলে বাড়ির বাইরে দিতে চায় নাই। হুম। যাক অনেক কষ্ট করে কান্নাকাটি করে বাবা-মাকে ম্যানেজ করে আমি শহরে আসি। কোথায় পড়তেন? আমি সিদ্ধেশ্বরী গার্লসে পড়েছি। তখন থেকেই মোটামুটি আমাকে একটু বিয়ে দেওয়ার জন্য বাবা একটু চেষ্টা করে যাচ্ছিল। ছোটবেলা থেকে একটা ডানপিটে একটা স্বভাব রয়ে গেছে। মানে আমার তখন নিজের মধ্যে একটা ছিল যে না আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। পড়াশোনা শেষ করব, কিছু একটা করব, তারপর বিয়ে করব। হুম। কিন্তু আমার বাবা ওই যে একটু অস্থির হয়ে গেছে। মেয়ে না কি জানি কি হয়ে যায়, বাড়ির বাইরে থাকে, কি হচ্ছে না হচ্ছে। একটা টেনশন থাকতো সবসময় আমাকে নিয়ে। ওই দেখতো আমার জন্য বিয়ে দেখতো। তারপর দেখা যায় যে কথাবার্তা একটু আগালেই যখন আমার সাথে পাত্রপক্ষ কেউ কথা বলতো কিংবা পাত্র কথা বলতো, আমি উল্টাপাল্টা কথা বলে পাত্রকে বিদায় করে দিতাম। আমি তখন অনার্স 2nd ইয়ারে। তখন অ্যাজ ইউজুয়াল আমার জন্য যেরকম পাত্র দেখা হয় এটাও এরকম একটা প্রপোজাল আসলো। তো তখন মেবি একটা আম হরতাল বা কিছু একটা ছিল সানডেতে। হুম। তখন যেহেতু ফ্রাইডে, স্যাটারডে বন্ধ, সানডে তো একটা বন্ধ। বাবা আমাকে মানে বাড়ি যেতে বলতেছে। তো আমি বললাম যে ৩ দিন বন্ধ হয়েছে, ঠিক আছে যাই। এমনিতেও বন্ধ হলে আমি চলেই যেতাম। হুম। তখন গেলাম, যাওয়ার পর আমি শুনলাম যে সানডেতে আমাকে একটা পাত্রপক্ষ দেখতে আসবে। তা আমি একটু হতাশই হলাম। কারণ আমি যতবারই ছুটিতে বাড়ি যাই ততবারই কোনো না কোনো একটা জায়গা থেকে আমাকে দেখতে আসে। আপনার কি কেউ পছন্দের কেউ ছিল ওই না, সময়? আমার আসলে পছন্দের কেউ ছিল না। এটাই আমি আসলে ফ্যামিলিকে কাউকে বুঝাইতে পারি নাই। সবাই ভাবতো কি যে এত পাত্র দেখাচ্ছি কেন ও এরকম করে? কেন রাজি হচ্ছে না? ওকে। নিশ্চয়ই ওর পছন্দের কেউ আছে। আমাকে জিজ্ঞেসও করছে। আমি বলছি, "না, আমার পছন্দের কেউ নাই।" বলল, "তাহলে সমস্যা কি? তাহলে কেন এমন করতেছো? যদি থেকে থাকে আমাদের বলো, আমরা দেখি কথা বলি।" হুম। আসলে আমি বলছি যে, "না, আমার এরকম কিছু নাই। কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না।" মানে কেন পছন্দ হতো না আপনার?
মানে আমি না ওই সময়টাতে আসলে বিয়ে করতে চাই নাই। আমি চেয়েছি এটলিস্ট আমার অনার্সটা কমপ্লিট হোক। তারপরে আমি বিয়ে করব। মানে মনের মধ্যে একটা ভয় ছিল হয়তোবা বিয়ের পরে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে হুম, পারব না। হুম। যার কারণে আমার মনে হয়েছে যে আমি পড়াশোনাটা এটলিস্ট করি। জি। আমি ক্যারিয়ার গড়ি বা না করি আমি মানে এটলিস্ট আমার পড়াশোনাটা একটা পর্যায়ে আমি রেখে বিয়ে করতে চেয়েছি। ওকে। তারপর আমার ক্যারিয়ার হোক বা না হোক সেখানে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি পড়াশোনাটা কমপ্লিট করতে চেয়েছি। পারফেক্ট। মানে এর মধ্যে আবার আমার বাবা-মাও মোটামুটি একটা গ্যাঞ্জাম পাকায় ফেলছে। আমার মা চাচ্ছে না যে এখন এই অবস্থায় বা এখানে বিয়ে দেব। কিন্তু বাবা চাচ্ছে যে না আসুক দেই মেয়ের বিয়ে দিব। বাবা খুব বেশি অস্থির ছিল বিয়ে দেওয়ার জন্য। তো মা আমাকে বলতেছে সকালে তোকে নিয়ে আমি চলে যাব। মানে ২ জনে বাবা-মা ২ জনেই ঝগড়া লেগে গেছে। মা বিয়ে দিবে না কিন্তু বাবা দিবে। বাবা চাচ্ছে পাত্রপক্ষ দেখতে আসুক। কিন্তু মা বলতেছে যে, "আমি সকালেই তোকে নিয়ে চলে যাব।" বা আমাকে বলতেছে, "তুই চলে যা। তুই কেন আসলি?" মানে এখন আমি কার কথা শুনবো? মারটা শুনবো না বাবারটা শুনবো? আমি পড়ে গেছি মাঝখানে। হুম। আমিও একটু কান্নাকাটি করেছি। তো মা বলছে, "আচ্ছা দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? দেখতে আসলে কি বিয়ে হয়ে দেখে যায়? যাক, হ্যাঁ। আসুক। হ্যাঁ, পাত্রপক্ষ দেখতে চাচ্ছে আসুক, দেখুক।" সকালবেলাও জানতাম না যে আজকে আমার লাইফে কি ঘটতে যাচ্ছে। তারপর যথারীতি দুপুরবেলা পাত্রপক্ষ আসছে, দেখছে। দেখার পরে তারা আসলে তখন কাবিন করে ফেলতে চাচ্ছিল দেখার পরে। তখন তো এটা শুনে আমি আরো কান্নাকাটি। মানে কি না, বলবো? আপনি পাত্রকে দেখলেন ওই সময়টাতে? যখন আমি আপনাকে তাকাইনি। আমি আসলেই তাকাইনি। সবার মাঝখানে যেন আমাকে নিয়েছে, আমি একদম মাথা নিচু করে বসেছিলাম। মানে আমি তো কোনো এমনি কৌতূহলই হয় নাই আপনার? না, আমি তো এমনি আমার মন খারাপ যে আমাকে দেখতে আসছে এভাবে। আমি তো এই জিনিসটা চাচ্ছিলামই না। মানে এর আগেও যখন আমাকে না পাত্রপক্ষ দেখতে আসতো, আমাকে বলতো যে মানে আমাকে এমনভাবে প্রশ্ন করতো যে, "তুমি কি সিঙ্গেল ফ্যামিলি চাও না জয়েন্ট ফ্যামিলি চাও?" হুম। তো আমি না মানে আমি টিক্সটা বুঝে ফেলতাম যে সে হয়তো চায় আমি তার বাবা-মাকে নিয়ে থাকবো নাকি আলাদা থাকবো। তো আমি বলতাম কি, "আমি আলাদাই থাকতে পছন্দ করি। আমার একা থাকতে ভালো লাগে।" তো এটা তো নিশ্চয়ই বিয়ের আগে কোনো ছেলে এটা অ্যাকসেপ্ট করবে না। তখন দেখা যেত যে ছেলেরা হয়তোবা এটার একটু নেগেটিভলি নিছে যে মেয়ে তো এরকম সংসারী না। সো বিয়েটা ভেঙে গেছে। হ্যাঁ, বিয়েটা ভেঙে গেছে ওইভাবে। তারপর দেখা যায় যে আমি উল্টাপাল্টা অনেক কথা বলতাম। মানে পাত্রর সাথে আমাকে কথা বলতে দিলেই আমি অনেক মানে এমনিতেও চঞ্চল ছিলাম। তারপরে কোনো ছেলে হয়তোবা এরকম মেয়ে চায় না যে এত চঞ্চল মেয়ে ওই যে বাইরে একটু মিট করতে গেলে মানে অনেক চঞ্চলতা ছিল আমার মধ্যে। অনেক দুষ্টুমি করতাম, অনেক হাসাহাসি করতাম। মানে আমার মধ্যে লাজুক মানে ওই যে মেয়ে বলতে যে জিনিসটা বোঝায় যে একটু ওটা ছিল লাজুক, না। লাজুক ভাব থাকবে, একটু চুপচাপ থাকবে। হ্যাঁ। আমি ওরকম না। মানে অনেক বেশি কথা বলতাম, করতাম। তখন দেখা যায় যে আমার এই চঞ্চলতার কারণে অনেকে ওই পর্যন্তই চলে গেছে। এরপরে আর কন্টিনিউ করে নাই বা সামনের দিকে কথা আগায় নাই। ঐদিনও ঐরকম। আমি তো একদমই চুপ করে বসেছিলাম। তো আমারও তখন মাথায় টার্গেট যে যেভাবে হোক বিয়েটা আজকে ভেঙে দিতে হবে। পাত্রপক্ষের দুলাভাই যিনি ছিল উনি আমাকে মানে সূরা এটা সেটা জিজ্ঞেস করতেছিল কোরআন থেকে। তো আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে ওনাকে অ্যান্সার দিয়েছি। আমি সূরা তো পারি। কিন্তু আমি তাকে সূরা না বলে আমি তাকে অ্যাগ্রেসিভলি অ্যান্সার দিচ্ছি। আপনারা তো জানেন যে আমি মাদ্রাসায় পড়িনি। আমাকে আমাকে কেন এগুলা জিজ্ঞেস করছেন? মানে আমি চাচ্ছিলাম কোনো না কোনোভাবে বিয়েটা যেন ভেঙে যায়। হুম। আমি বিয়ে করতে চাই না। তারপরে দেখলাম যে না ভাঙছে না। তারা বলতেছে যে আজকে কাবিন করে ফেলবে। বিয়ে ভাঙছে না, হ্যাঁ। তারপরে আমি এত মুড খারাপ করেছিলাম। তারপরেও তারা যেন কেন কিছু বুঝলো না। কেন বুঝলো না যে আমি চাচ্ছি না বা কিছু। তারপরেও আশায় ছিলাম যে হয়তোবা পাত্রপক্ষ আমার সাথে কথা বলবে বা পাত্র আমার সাথে নিজে কথা বলবে সেটার আশায় ছিলাম। কিন্তু যখন দেখলাম যে আসলে ঐরকম কিছু না তখন আমি নিজে থেকেই বলছি। কাকে যেন বলছিলাম আমার মনে নেই এই মুহূর্তে। কাউকে আমার ফ্যামিলির কাউকে একজনকে আমি বলেছিলাম যে আমি ছেলের সাথে কথা বলতে চাই। তখন আমাকে বলছিল যে খায়া দেওয়ার কাজ নাই আবার বিয়েটা ভাঙার জন্য। আপনার বাবা-মাও বুঝে গেছে। হ্যাঁ, কারণ আমি এর আগে অনেকগুলো এরকম করেছি তো। তো যাই হোক তখন বিয়েটা ঐদিন আমার বিয়ে হয়ে গেল। আপনি ছেলেকে দেখলেন কখন? আমি ছেলেকে দেখেছি সত্যি বলতে বিয়ের পরের দিন। তাও হোয়াট? ফেস টু ফেস না। আমি ফেস টু ফেস তাকে দেখি কত নাই। সালে বিয়ে করেছেন আপনি বলেন তো? ২০১১ তে। এগুলো হয় আজকালকার বাংলাদেশে? এটা সম্ভব? আমি তাও ফেস টু ফেস না। আমি তাকে কিভাবে দেখেছি মানে আমি আর সে পাশাপাশি বসে আছি। সে আমার পাশে বসা। তখন আমার ভাগ্নি এসে ফোনে একটা ছবি তুলছে আমাদের ২ জনকে। তারপরে যখন আমি উঠে যেয়ে ছবিটা দেখছি তখন আমি মোবাইলে আমাদের ছবি দেখছি তখন থেকে। আল্লাহ! মানে এত বেশি সাসপেন্স ছিল। মানে আমি এত বেশি ছিলাম। মানে আমি তার ইভেন দো আমাদের মানে বিয়ের পরে যে আমাদেরকে থাকতে দিছে আমি রাতে উঠে চলে গেছি রুম থেকে। মানে আমি বাট তার তো একটা মানে এক্সপেকটেশন ছিল নিশ্চয়ই যে কেন এরকম করছে? ডেফিনিটলি হয়তোবা ছিল। আপনি কি বলে উঠে চলে গেছেন যে রুম থেকে? "থাকো তুমি, আমি গেলাম এখান না থেকে।" এরকম কিছু না। আমি কোন কথাই বলি নাই। আমি জাস্ট রুম থেকে বের হয়ে চলে আসছিলাম আমার মার কাছে। বাট উনি জিজ্ঞেস করেননি আপনাকে যে তুমি রাজি ও ছিলা কিনা? না ঐরকম ও কিছু বলেনি। ও আসলে বুঝে উঠতে পারে নাই। মানে ও ওকে। বলছে যে, "আমি এর আগে কখনোই কোনো মেয়ে দেখি নাই।
আমার এর আগে কখনো পাত্রী দেখা হয়নি। আমি এটাই ১ম দেখেছি। আসলে কি বলতে হয়, কি করতে হয় আমি সেটাও জানি না। ওকে, ফাইন। ওরও এরকম মানে ওর কোনো নলেজ মানে বা কোনো কিছু ছিল নলেজ না। ছিল না, কিছু ছিল না। ওকে। তারপরে হচ্ছে যে আপনি দেখলেন পাত্রকে দেখার পর আপনার অনুভূতি কি? আমার তো মানে আমার তখন মাথায় তখনও এটাই ঘুরতেছে যেভাবে হোক বিয়েটা ভেঙে দিতে হবে। তখনও? তখনও। মানে আমি মেনেই নিতে পারতেছি না। কারণ আমি যখন শুনেছি যে আজকে আমার কাবিন, আমি এত কান্না করেছি, এত কান্না করেছি। মানে আমি পারি না, আমার বাসায় যারা মুরুব্বি আছে আমি সবার পায়ে যেয়ে ধরি। ওহো! মানে সবাই আমাকে বুঝাচ্ছে, আমার কাজিনরা বুঝাচ্ছে, সবাই বুঝাচ্ছে। মানে একটা কি আমার বাবা শুনেছে যে ছেলের খোঁজখবর নিয়েছে যে ছেলেটা খুব ভালো। সবাই মানে এটাই সাপোর্ট দিয়েছে যে ছেলে অত্যন্ত ভালো। আপনি যদি বিয়ে এখানে দেন তাহলে শুধু ছেলেটার জন্যই দিতে পারেন। ছেলে খুবই ভালো। ছেলে তখন কি করত পেশায়? ও একজন ইঞ্জিনিয়ার, তখন জব করত। ওকে। আর আপনি তখন আমি ইন্টারমিডিয়েট তখন পড়ছেন? অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স সেকেন্ড ইয়ারে জি। পড়ছেন। ওকে, ফাইন। আমি তো তখন একদিনের ছুটিতে গেছি, আমি সোমবারে আবার ঢাকায় চলে আসবো। আমার তখন মেবি কোনো একটা এক্সাম ছিল। হুম, সোমবার ঢাকায় চলে আসবো। হুম। তখন আমি যথারীতি বিয়ের পরের দিনই আমি চলে আসি। বিকালবেলা না হয় কখন যেন আমি চলে আসি। আর চলে আসি বলতে ওই ছেলেও আমার সাথে আসছে। তখন আমার বোন ছিল ঢাকায়। আমি আমার বোনের বাসায় তখন থাকি। মানে আমার বোন, আমার তখন মানে আমার যে হাসব্যান্ড সে, আমরা তখন একসাথে ঢাকায় চলে আসি। আসার পরে সে তখন থাকতো মিরপুরে। আমি থাকতাম খিলগাঁও এরিয়াতে। সে চলে যায় তার মতো তার বাসায়, আমি চলে যাই আমার বাসায়। মানে আমার বোনের বাসায়। তখনই মনে হয়েছে যে আমি বাঁচলাম। মানে এবার যেভাবেই হোক আর তার সাথে আমি আর দেখা করতে চাই না। তার সাথে যেন আমি আর এই সম্পর্ক কন্টিনিউ করব না। মানে এভাবে কি নাকি বিয়ে হয় নাকি? মানে মাথায় তখন এটাই ঘুরতেছে যে এভাবে কি বিয়ে হয় নাকি? তখন হচ্ছে কি মানে আমি ওর সাথে আমার যে হাসব্যান্ড ওয়াইফ এর যে সম্পর্ক, ওরকম কোনো সম্পর্কই ওর আর আমার মধ্যে ছিল না। আমি আসলে বিয়েটা করেছি, আমি যখন অনেক বেশি কান্নাকাটি করেছিলাম, বাবাকে ডাকলাম। মানে বাবাকেও বলতেছি যে আমাকে এভাবে বিয়ে দিয়েন না। তখন বাবা বলতেছে যে, "যা তোমার ভালোর জন্যই করতেছি। তোমার ভালো হবে, তুমি সুখী হবা।" তারপর যে এক পর্যায়ে মেনে নিয়েছিলাম যে, আচ্ছা ঠিক আছে এই ছেলেকেই বিয়ে করব। কিন্তু আপাতত এইভাবে না। মানে আমি ছেলেকে দেখিও নাই। মানে আমি চিনি না, একটা মানুষের সম্পর্কে কিছুই জানি না আমি। আমি তাকে কিভাবে বিয়ে করব? তাহলে এভাবে বিয়ে দেন না, তাহলে একটু পরে দেন। মানে কিছুদিন পরে দেন বা আগামী সপ্তাহে দেন। তখন আসলে এত বেশি মানে এত লোকজন তখন বাসায় ছিল, একটু অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছিল। তখন আর পিছানোটা একটু সম্ভব হয় নাই। আবার ওই যে আমার প্রতি একটা কনফিউজ যে আমি হয়তোবা বিয়ে ভেঙে দিব। সো আপনার আ বিয়ের কয়দিন পরে আপনি ঢাকায় চলে আসলেন? আমি বিয়ের পরের দিনই ঢাকায় চলে এসেছি। তখন পর্যন্ত আপনাদের মধ্যে স্বামী-স্ত্রীর কোনো জি। সম্পর্ক নাই। ওকে। তারপর? আমি তখন পর্যন্ত মানে আমার ফ্রেন্ড সার্কেল আমি কাউকে বলিনি যে আমার যেভাবে মানে এই ঘটনা ঘটে গেছে আমার সাথে। আমি তারপরের যেদিন ঢাকায় চলে আসছি তার পরের দিন যথারীতি আমি আমার ক্লাসে গেছি। কেউই জানে না, তখনও কেউ জানে না। তো মাঝখানে একদিন ক্লাস গ্যাপ গেছে। আমার ফ্রেন্ডরা সবাই জিজ্ঞেস করতেছে, "কি ব্যাপার? তুই আসলি না কেন কালকে ক্লাসে?" এটা সেটা। আমি বলতে চেয়েও বলতে পারছি না ওদেরকে যে আসলে কি হয়ে গেছে। তারপরে মনে হয় তার ২-৩ দিন পরে আমি যেয়ে বলছি, কেউ তো বিশ্বাসই করে না। মানে কিভাবে সম্ভব এটা? মানে কি? আমি হুম, তখন বলতেছি যে, "আমি জানি না কি হইছে না হইছে। আমি এখন কি করব আমি জানি না।" হুম, তো ও তো তখন ওর বাসা মিরপুরে, ও মিরপুরে চলে গেল। আমি হুম, আমার বাসায়। হুম, তখন দেখা যাচ্ছে যে ও আমাকে ফোন দেয়, আমি ফোন ধরি না। হুম। বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করে। আমি ওর ফোন মানে ওর সাথে কোনো টোটালি ওইভাবে কথা বলছি না বা করছি না। জি। তখন এটা নিয়ে আমার বোন, আমার মা আমার সাথে খুব রাগ করে। মানে প্রতিদিন সকালে উঠে মা আমাকে ফোন দিবে। ফোন দিয়ে বলে কি আ মানে ওর নাম ধরে বলতো, "জাহিদের সাথে কি কথা হইছে? আ ফোন দিছো? নাস্তা খাইছে কিনা জিজ্ঞেস করছো? অফিসে গেছে কিনা জিজ্ঞেস করছো?" মানে আমাকে বলে দিত। আমি বলছি, "তোমার মন চাইলে তুমি যা জিজ্ঞেস করো। আমি পারব না। ওকে। তোমার মন চাইলে তুমি জিজ্ঞেস করো। আমি এগুলা জিজ্ঞেস-টিজ্ঞেস করতে পারব না। আমার ভালো লাগে না।" সম্পর্কটা আস্তে, আস্তে মানে তখন দেখা যায় আমার মা ওকে ফোন দিত। ওর খোঁজখবর নিত। এবং ওর যেদিন বন্ধ থাকতো তখন বলতো আমার বোনের বাসায় ওকে আসার জন্য যে, "তোমার তো অফিস বন্ধ কালকে, তাহলে যাও ওই বাসায় যাও, গিয়ে ২ দিন বেড়ায় আসো, এখানে থাকো।" আমি আমার মার সাথে রাগারাগি করলাম, "তুমি কেন এখানে আসতে বলছো? তুমি কেন তাকে আসতে বলতেছো?" আমি মানে আমাকে পরবর্তীতে এত বেশি আমি তার সাথে ঝামেলা করছি, যেটা বলার মতো না। তখন আমার মা, আমার বোন তাকে বলল যে, "দেখো, ও তো এরকম পাগলামি করতেছে। আর ও ছোটবেলা থেকে একটু এমন, ও একটু বেশি চঞ্চল, কিন্তু আবার ওর মনটা খুব ভালো।" মানে আমার মা ওকে বলছে যে, "তুমি যদি ওকে বুঝতে পারো, তাহলে ওর মনটা অনেক ভালো।" এটা বিয়ের কতদিন পরের ঘটনা? এটা আমার বিয়ের মানে এরকম করতে, করতে কতদিন গেছে আপনাদের? অলমোস্ট ২ মাস চলে গেছে। ছেলে কিছু বলতেছে না? না, ও কিছুই বলতেছে না। ছেলে যথেষ্ট ধৈর্যবান। ও কিছুই ডেফিনিটলি। বলতেছে না। তো আমার মা ওকে বলল যে, "তোমরা আলাদা থাকতেছো, তুমি এক কাজ করো, আপাতত তুমি একটা বাসা নাও।
মানে আমি এখন তখনও ওর বাসায় যাইনি। যেহেতু আমার বিয়েটা হুট করে হয়ে গেছে। হুম, একটা অ্যারেঞ্জমেন্টের একটা ইচ্ছা ছিল যে পরবর্তীতে হয়তো একটা রিসেপশন হবে। হুম। কিন্তু ওই রিসেপশন হওয়ার আগেই তখন আমার মা বলতেছে যে, "যখনকারটা হয় তখন দেখা যাবে। তুমি আগে একটা বাসা নাও, একসাথে থাকো। হুম। দেখো হয়তোবা আস্তে, আস্তে ঠিকও হয়ে যেতে পারে।" যেহেতু দূরে থাকো, এমনিতেও একটু সমস্যা ঝামেলা এগুলাতে হয়। তখন সে একটা বাসা নিল এবং সে মিরপুরে বাসা ছেড়ে আমাদের এরিয়াতে চলে আসলো। মানে আমি আমার বোনের বাসার পাশে তখন সে একটা বাসা নিল। একদমই সিম্পল একটা বাসা আমি নিলাম। যেদিন মানে আমরা যে বাসাটা নিছি ওর ওর ব্যাচেলর লাইফে ওর কিছু টুকটাক জিনিসপত্র ছিল ওগুলা। আর আমি একটা তোশক ২ টা বালিশ নিয়ে আমি মোটামুটি একটা বাসা মানে তখন আমার এটাই শান্তি ছিল যে আমার নিজের একটা বাসা হইছে। আমার নিজের বাসা। তখন ওই বাসায় উঠি। তারপর তো তার সাথে আমার আরো বেশি গ্যাঞ্জাম শুরু হলো। মানে এখন মানে যদিও একসাথে থাকতেছি কিন্তু আমি তাকে দেখতেই পারতেছি না। তাকে সারাক্ষণ বলতেছি, "তুমি কেন আমাকে বিয়ে করলা? ওহো! তুমি কেন আমাকে বিয়ে করলা? তুমি বিয়ে না করলে তো আমার বাবা আমাকে বিয়ে দিত না। তোমারই সব দোষ। তোমারই সব দোষ। তুমি কেন আমাকে বিয়ে করলা?" তখন সে আমাকে বলত যে, "দেখো যদি তোমার ভালো না লাগে, তুমি তোমার মতো করে চলে যেতে পারো। আমি কখনোই তোমাকে নিয়ে কোনো বলব না। যদি তুমি আমার দোষ দিয়েই চলে যাও। যে ছেলের সমস্যা বা আমার সাথে মানে যত পারো আমাকে নিয়ে কথা বলো, আমার দোষ দিয়ে চলে যাও। আমি তোমাকে কখনোই ওইটা বলব না যে তোমার দোষ আমি কখনোই দিব না। বা তুমি যে আমাকে ছেড়ে চলে গেছো বা ওইটা আমি কখনোই এই সমাজের কাছে বাট ও কারো ও কাছে ও আমি কি বলব জিজ্ঞেস না।" করতো আপনাকে যে কেন এরকম করছো? রিজনটা কি? হ্যাঁ, ও আমাকে জিজ্ঞেস করত, "তোমার পছন্দের কেউ আছে কিনা?" বা হ্যাঁ। "তুমি কেন এমন করছো?" আমি তখন বলতাম যে, "আমি মানে ছোটবেলা থেকেই তো মানুষের মনে বিয়ে নিয়ে একটা অনেক বেশি ইচ্ছা, একটা স্বপ্ন থাকে। হুম। আমার যেরকম ইচ্ছা ছিল সেটা আমার হয় না। এজন্য আমি এটা মেনে নিতে পারছি না।" মেয়েদের মনে স্বপ্ন থাকে রাজকুমার আর ছেলেদের মনে স্বপ্ন থাকে প্রিন্সেস। বাস্তবতা যে আসলে কি হওয়ার পরে বোঝা যায় যে আসলে আসলে ঘটনা তখন ঘটে। বয়সটাও আমার খুব একটা ওরকম না। আমি তখন ১৯ বছর বিয়েটাকে ফেয়ারি টেল বানিয়ে ফেলেছে আসলে এই বুর্জোয়া সংস্কৃতি। টু বি অনেস্ট। বিয়েটা আসলে এই জিনিসটা না। বিয়েটা ডেফিনিটলি আজকের এই গল্প যারা পুরোটা শুনবেন তারা বুঝতে পারবেন যে বিয়েটা আসলে কি এবং ইটস আ গ্রেট চ্যাপ্টার অফ লাইফ। এটা সম্পর্কে জেনে শুনেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এটাকে ফেয়ারি টেল এর জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। বহুবার বলেছি আমি বহু অনুষ্ঠানে। ডেফিনিটলি। হুম, তারপর? তখন ও আমাকে বলল যে, "তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তোমার মতো করে তুমি চলে যেতে পারো। কিন্তু আমি আমি তোমাকে কখনোই ছাড়তে পারব না।" তো আমি আবার ওকে বলতাম, "তুমি ছাড়ো আমাকে। তুই ছাড়বি। তুই কেন ছাড়বি না? তুই ছাড়। আমি ছাড়।" তুমি থেকে তুই না মানে কোথায়? রাগ উঠলে এরকমই করতাম যে, আমি যদি ছেড়ে দেই আমার বাবা-মা আমাকে জায়গা দিবে না। তুই ছাড়তে হবে। তুই আমাকে ছেড়ে দে তাহলে আমি বাঁচি। তুই আমাকে ছেড়ে দে। তখন "আমি এই কাজটা কখনোই করতে পারব না। আমি তোমাকে কখনোই ছাড়তে পারব না। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও। আমার যত দোষ আছে সব বলো। এগুলা বলে তুমি চলে যাও।" কিন্তু আবার তখন আমার মাথায় কাজ করতো, আচ্ছা আমি যদি ছেড়ে চলে যাই আমার বাবা-মা তো আমাকে জায়গা দিবে না। আমি যাবো কোথায়? বাসায় কি রান্না-বান্না করতেন ওই সময়টাতে? না আমি তখন রান্না-বাড়া খুব একটা আমি পারি না। তাহলেও তাহলে এমনি আমার বোনের বাসা কাছে ছিল। আমার বোন রান্না করে, করে বক্সে করে পাঠায় দিত। বাট আপনার ফ্যামিলি ইনফর্ম ছিল যে আপনাদের সংসারে এরকম চলতেছে, এভাবে ঝামেলা চলতেছে? ওর ফ্যামিলিতে স্টিল হয়তো আজকে আমার ভিডিও দেখলে হয়তো জানতে পারবে। এখন পর্যন্ত কেউ জানে না ওর সাথে যে আমার একটা ইনিশিয়ালি কি ছিল। ছিল? জি? ইনিশিয়ালি এগুলা ছিল তখন না পর্যন্ত কেউ জানেন? জানে না ওগুলা, কেউ কেউ জানে না। জানে না। আর আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলি ওকে, আমার ফাইন। বাবা-মা, ভাই-বোন সবাই জানে। কারণ বাট আমি উনাদের যেরকম কাছ থেকে ফিল হয় না যে বিয়ে দিয়ে বিপদেই পড়লাম কিনা আপনার বাবা-মারে? হ্যাঁ। এরকম তো অনেক মানে গিল্টি ফিল করছে তারা যে কি করলাম, কি করলাম, কি করলাম। মানে একদমই মন বসতেছে না মেয়েটার এতদিন হয়ে গেল এখনো এরকম করতেছে। হ্যাঁ, বাবা মাঝে, মাঝে রাগ হইতো। অনেক রাগ হইতো। মানে আমার সাথে রাগ হইতো। আবার আমিও বাবার সাথে রাগ হইতাম। তুমিই তো আমাকে বিয়ে দিছো। কেন দিলা এভাবে? আমিও বাবার সাথে রাগ করে অনেকদিন কথা বলি নাই। তখন যখন এক পর্যায়ে এরকম চিন্তা আবার তার প্রতি আমার মায়াও লাগতো। দেখতাম যখন তার সাথে আমার ঝগড়াঝাটি হয় বা কিছু সে চুপচাপ বসে, বসে কান্না করত। মানে আমি যখন বলতাম আমি চলে যাব, থাকবো না। সে চোখের পানি ফেলতো। তখন এটা দেখলে আবার খুব মায়া লেগে যেত। ওকে। তারপর মা আমাকে একদিন বলল যে, "এখনো এরকম করতেছো? আর কি করব? অনেক তো চেষ্টা করলাম, অনেক বুঝাইলাম। আল্লাহর কাছে দোয়াও করলাম। কোনটাই যেহেতু কিছু হচ্ছে না, তুমি করবাই না তাহলে তো আর কিছু করার নাই। তুমি চলে আসো। কিন্তু এটা মাথায় রাইখো তোমার বয়স কম, তোমাকে হয়তোবা আমরা আবার বিয়ে দিব। কিন্তু সেখানে যদি মানে আমি মানলাম জাহিদ খারাপ। সে অনেক খারাপ। ইভেন ভাইয়া বিশ্বাস করবেন না আমি তার নামে বানায়, বানায় এত খারাপ কথা বলতাম, নেগেটিভ কথা ও বলতাম যে, "ও এরকম করে, ও এরকম করে, ও ভালো না, হেন না, তেন না।" মানে ওকে যতভাবে নেগেটিভলি আমার বাসায় উপস্থাপন করা যায় আমি সেটাই করতাম। ওকে। শুধুমাত্র বিয়েটা ভাঙার জন্য। শুধুমাত্র তার সাথে আমি থাকব না এইজন্য। তারপর আ মা আমাকে বলল যে, "ঠিক আছে তুমি চলে আসো। কিন্তু তুমি এটা মাথায় রেখো যে তোমাকে আমরা আবার বিয়ে দিব। কিন্তু সেটা যদি জাহিদের থেকেও খারাপ হয় তখন কি করবা? তখন মানুষ তোমাকে খারাপ বলবে। তোমার আর কোনো উপায় থাকবে না। আর সুখ দেয়ার মালিক আল্লাহ।
তুমি যদি একটা মানুষের এরকম কষ্ট দাও মনের মধ্যে, আল্লাহ কখনোই তোমাকে সুখ দিবে না। তুমি সুখে থাকতে পারবা না। তখন এই কথাগুলো মাথায় ঘুরতো। আবার সেও মন খারাপ করতো। তার দিকে তাকালেও মায়া লাগতো। যে আসলেই তো আমি যদি এটা করি আল্লাহ তো মনে হয় না আমাকে ক্ষমা করবে। আমি যদি পরবর্তীতে লাইফটাতে আমার আরো বেশি কষ্ট হয় তখন আমি কি করব? আমার যদি সেই লাইফটা আরো বেশি খারাপ যায় তখন আমি কি করব? এরকম করতে, করতে আমাদের সংসারটার বয়স হচ্ছে সামনের দিকে আগাচ্ছে। তারপর আস্তে, আস্তে মনে হয় একটু বুঝতে শিখলাম। আস্তে, আস্তে একটু বুঝতেছি। তখন আমার মনে হলো যে আসলে উম আমি তখন মানে মনে হলো যে আমার বেবি নেওয়া উচিত। অলমোস্ট আমাদের ২ বছর হয়ে গেছে। ২ বছর এভাবেই চলেছে? ২ বছর এভাবেই চলেছে। তখন আমি চাচ্ছিলাম কিন্তু আমার হাসব্যান্ড বলল, "তুমি তো নিজেই এখনো বাচ্চাদের মতো করো। তুমি তো নিজেই আপনি বেবি নেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন হঠাৎ করে? মানে আমি চাচ্ছিলাম যে আমি সংসারটা করি আসলে। ও এক পর্যায়ে আপনি ডিসিশন হ্যাঁ, নিয়েছেন সংসারটা করবেন। হ্যাঁ, সংসারটা করি যেহেতু আমার মন বসছে না, তাহলে হয়তোবা বেবি নিলে হয়তোবা আমি ঠিকও হয়ে যাব। হয়তো আমার সংসারের প্রতি একটা টান আসবে। ততক্ষণ পর্যন্ত জাহিদের প্রতি মানে আপনার হাসব্যান্ডের প্রতি কোন ধরনের কোন সফট কর্নার, মায়া, প্রেম এগুলো মায়া কিছু? লাগতো কিন্তু কেমন যেন লাগতো। কখনো মায়া লাগতো খুব, আবার কখনো মনে হতো না ছেড়ে চলেই যাব, ওই সংসার করব না। ওকে, এরকম একটা ওকে। ছিল। তারপরে আবার একটা সময় মনে হলো যে না, যেহেতু বাবা-মা বিয়ে দিয়েছে, আমার বাবাও মানে আমাদের এলাকায় একটু সম্মানী মানুষ, তাকে সবাই চিনে। হুম। আমি যদি এই কাজটা করি আমার বাবা-মা অনেক কষ্ট পাবে। আমার বাবা-মা অনেকের কথা শুনবে, মানুষের কথা শুনবে। আমার মনে হয় না এই কাজটা করলে এটা ভালো কিছু হবে। আর ওই যে মা বলছে যে, "সুখ দেয়ার মালিক আল্লাহ। তুমি যদি পরবর্তীতে তোমাকে আমরা বিয়ে দিব, ওইটা যদি এর থেকেও খারাপ হয় তখন কি করবা?" ওই কথাটাই মাথায় একটু বেশি ঘুরতো যে আসলেই তো যদি আমার লাইফটা আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। এখানে তো আমার কোনো সমস্যা নাই। সমস্যা আমি নিজে। আর তো কোনো সমস্যা নাই। তাহলে আমি এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। জাহিদের পক্ষ থেকে কি কোন ট্রাই ছিল? যেহেতু আম লাইক ওর প্রতি আপনার একটা সফট কর্নার তৈরি করার জন্যে বা প্রেম তৈরি করার জন্যে, ভালোবাসা আনার জন্যে ও কোন ধরনের কোন চেষ্টা করত? হ্যাঁ, যেটা ও চেষ্টা এক্সট্রা করেছে। এফোর্ট দেওয়া যেটাকে ও বলে? চেষ্টা করেছে আমাকে মানে ওর জায়গা থেকে অনেক চেষ্টা করেছে। আমাকে ছোটখাটো গিফট দিত। ইভেন দো আমাকে এটাও বলছে, তুমি আমাকে ভালোবাসার দরকার নেই।" মানে আমি সারাক্ষণ দেখা যায় ওর সাথে ভালো কথাও না আমি খুব অ্যাগ্রেসিভলি বলতাম। আচ্ছা। তো আমাকে বলতো, "আমাকে ভালোবাসার দরকার নেই। তুমি জাস্ট আমার সাথে একটু ভালো করে কথা বলো।" মানে ও আপনি যখন ওর সাথে খারাপ ব্যবহার করতেন, ও কোন খারাপ ব্যবহার করত না? ও না, রিপ্লাই ও দিতেন? কখনোই আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই। কখনোই না। এটাই তো সবচেয়ে বড় গিফট। এই জিনিসটার জন্যই আমার মনে হয়েছে যে আসলে সে একজন ভালো মানুষ। আসলে সে একজন জেনুইন মানুষ। আমরা যখন কারো সাথে খারাপ আচরণ করি, আমরা কিন্তু জানি যে আমরা খারাপ আচরণ করছি। দিস ইস আ ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট বিকজ উই আর নট বেবি। সো অপর পক্ষ থেকে রিঅ্যাকশন কি আসবে ওটাও আমাদের হিসাবের মধ্যে থাকে। কিন্তু রিঅ্যাকশন না আসলে তখন কিন্তু আমাদের ব্রেইনের সিগন্যালটা অন্যরকম হয়ে যায়। সে ইভেন চুপচাপ দো হজম তার করছে। ফ্যামিলিতেও সে কখনো কাউকে কিছু বলেনি। বলেনি। ভেরি গুড। কেউ জানে না। হয়তোবা আজকে আমার ভিডিও দেখলে অনেকেই জানতে পারবে। এখন পর্যন্ত কেউ জানে না যে আমাদের লাইফে এত কিছু গেছে। সো বেবি নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং হাসব্যান্ড বলল যে, "দেখো বুঝো।" হ্যাঁ, ও আসলে তখন আমাকে বলল যে, "তুমি নিজেই এখনো বাচ্চা। তুমি নিজেই এখনো সংসারী না। তুমি কিভাবে মানে বাচ্চা করবা?" হুম। তখন আ আসলে বিয়ের তখন ২.৫ বছর পরে আমার বেবি আমার হয়। তখন ওই বেবি আসার পর আসলেই যেটা আমি চিন্তা করেছিলাম সেটা হয়। আমি আস্তে, আস্তে একটু সংসারী হয়ে উঠি। বাচ্চার প্রতি মানে বাচ্চা জন্ম দেওয়ার পরে আমি অনেকটাই ঠান্ডা হয়ে যাই। মানে এটা কি তখন আপনার লেখাপড়া আমার তখন বন্ধ হয়ে গেছে? লেখাপড়া কমপ্লিট। ও আপনি অনার্স কমপ্লিট করে ফেলেছেন। অনার্স তো তো আপনার যে ভয় ছিল সেটাও তো হ্যাঁ, হয়নি। সেটাও হয় নাই। সে আমার পড়াশোনার জন্য কোনো হার্মফুল ছিল না। ওকে। সে আমার পড়াশোনায় যথেষ্ট সাপোর্ট দিয়েছে সবকিছুতেই, সবকিছুতেই। আমি বিয়ের আগে যে স্বাধীনতাটা পাই নাই, হ্যাঁ। যেহেতু আমার ফ্যামিলি, আমার বাবা-মা একটু ধার্মিক ছিল। আমাকে মানে ছেলে বন্ধু তো দূরের কথা, আমার কখনো মেয়ে বন্ধুদের সাথেও আমার বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিল না। সেখানে আমি আমার হাসব্যান্ডের কাছ থেকে আমার বিয়ের পরে অনেক স্বাধীনতা পেয়েছি। যার কারণে ওর প্রতি একটা সফট কর্নার তখনই ছিল যে, আমি অনেক ঘুরেছি, বন্ধু-বান্ধবীদের সাথে অনেক জায়গায় যেতাম, খেতে যেতাম, শপিং এ যেতাম, যেটা আমি আগে কখনোই করতে পারিনি। তারপর যখন বেবি হলো, তখন বেবি একটু বড় হলো, আমরা আস্তে, আস্তে একটু ট্যুর দেয়া শুরু করলাম। দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি। ঘুরতে অনেক জায়গায় মাশাআল্লাহ। গিয়েছি। সে যথেষ্ট সাপোর্টিভ একজন মানুষ সবকিছুতেই। মানে আমার বাচ্চারা মায়ের থেকে বাবার পাগল বেশি। এবং সে এমন একজন মানুষ, সে মানে বাবার যে অবদানটা বাসায় সেটাও রাখতে পারে, মায়েরটাও সে রাখতে পারে। মানে আমি যদি বাসায় না থাকি, সে বাসায় আছে, আমি ২ দিন বাসায় না থাকলেও কোনো প্রবলেম নেই। সে বাচ্চাদের খাওয়াতে পারবে, ঘুম পাড়াতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং সে সবকিছু পারে। গোসল করাতে পারে, সবকিছু করতে পারে। তো বাচ্চারা আমার থেকে তার প্রতি অ্যাটাচড বেশি। ঘুমাবে তার কাছে, আমার কাছে ঘুমাবে না। সে এত বেশি কেয়ারিং একজন মানুষ। সবার ক্ষেত্রেই সে আমাকে বলত যে, "তুমি আমাকে ভালোবাসার কোনো দরকার নেই। তুমি জাস্ট আমার সাথে একটু ভালো আচরণ করো। আমার আর কিছু চাই না।" আমার বেবি বড়টা যখন ১০ বছর,
তখন আমি বললাম যে, "দেখো আমার মানে আমাদেরও ইচ্ছা ছিল না, প্ল্যান ছিল না সেকেন্ড বেবির।" তখন একদিন কেন জানি আমি কোথা থেকে একজনকে কথা বলতে শুনেছি যে, একটা বাচ্চা হলে কি হয় যে পরবর্তীতে বাবা-মা তো সারা জীবন বেঁচে থাকে না। বাবা-মা না থাকলে এই বাচ্চাটা একদম এক্সাক্টলি। এতিম হয়ে যায়। ট্রু। মানে ওর আপন বলে কেউ থাকে না। তখন এই কথাটা আমার মাথায় খুব লাগলো যে আসলেই তো সত্যি। আমি ওইভাবে কখনো চিন্তা করিনি যে আসলেই তো আমার বাচ্চাটা একা হয়ে যাবে যখন আমি থাকবো না। ওর তো কেউ নাই। ওর আপন বলে তো কেউ নাই। তখন আমি তাকে বললাম যে, "এই জিনিসটা না আমার খুব খারাপ লাগতেছে। আমি আরেকটা বেবি চাই।" তখন আমাকে বলল কি আমি আবার আমার ফার্স্ট বেবি যখন হয় তখন আমি অনেক বেশি সিক ছিলাম সবকিছুতেই। আমি মানে একদমই খাওয়া-দাওয়া করতে পারতাম না। অনেক বেশি সমস্যা। আর যেহেতু আমাদের একার সংসার, মানে আমাদের বাসায় হাসব্যান্ড ওয়াইফ ছাড়া আমরা কেউ নেই। আমাদের একটু দেখাশোনা, বাচ্চা সামলানো একটু কষ্ট হয়ে যায়। তখন সে আমাকে বলছে যে বলতো যে, "তোমার অনেক কষ্ট হবে। আমি মানে চোখে দেখতে পারব না। তোমার এই কষ্টগুলো আমার সহ্য হয় না।" তখন আমি তাকে কনভিন্স করলাম যে ১ম বারটা নাকি এরকমই হয়। সেকেন্ড বেবি হলে এরকম হয় না। সেকেন্ড বেবি হলে একটু ইজি থাকে ব্যাপারগুলা। আমার সমস্যা হবে না। তো সেকেন্ড বেবি যখন চাচ্ছিলাম আমার অনেকদিন সময় লেগে যায় সেকেন্ড বেবি কনসিভ করতে। তা আমরা হচ্ছে বেড়াতে যাব মালয়েশিয়াতে। তখন আমি যেদিন আমার ফ্লাইট সন্ধ্যা ৭ টায় আমার ফ্লাইট। আমি সেদিন সকালবেলা জানতে পারলাম যে আমি কনসিভ করেছি। ওকে। কিন্তু আমার তখন মাথায় ঘুরাচ্ছিল যে আমি কি করব? আমার ৭ টার সময় ফ্লাইট। আমি কি করব? আমি যদি এই বিষয়টা আমার হাসব্যান্ডকে বলি ও সব ক্যানসেল করে দিবে এখন। কিন্তু আমি চাচ্ছি না যে এটা রিস্কি ক্যানসেল পিরিয়ড হোক। ওই সময়টাতে হ্যাঁ, ইনিশিয়ালি হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছি না যে ট্যুরটা ক্যানসেল হোক। যেহেতু আমাদের সবকিছু বুক করা হয়ে গেছে, হয়ে গেছে। অনেক বড় লস হয়ে যাবে। তারপর লসের থেকে বড় চিন্তা করেছি যে আমার ঘোরাটা মিস হয়ে যাবে। আবার বেবি কনসিভ করলে বেবি হতে, হতে আবার সবকিছু ঠিক হতে, হতে মিনিমাম ২ বছর লেগে যাবে। আবার কবে যাব? এতদিন মানে আমি তাকে বলতে চাই আবার বলতে পারছি না। আমি জানি এখন যদি বলি সে একদমই সব ক্যানসেল করে দিবে। তখন আমি মেডিসিন-টেডিসিন কিনে মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে রাখছি। তো আমি যেহেতু জানি যে এর আগেও ফ্লাই করেছি, প্লেনে উঠলে কথা বলা যায় না। যেহেতু কানে একটা অনেক বেশি সাউন্ড লাগে, কথা বলতে গেলে কিন্তু কানে খুব বাজে প্লেনের আওয়াজের ভিতরে কিন্তু প্লেনের ভিতরে কথা বলতে খুব কষ্ট লাগে। আমি জানি না অন্যদের হয় কিনা কিন্তু আমার হয়। আমি কথা বলতে গেলে আমার কান বন্ধ হয়ে যায় প্লেনের মধ্যে। তা আমি তাকে কি বলবো এটা আমি মেসেজ করেছিলাম ফোনে। মানে একটা লেখা লিখে রেখেছিলাম। যেহেতু আমি কনসিভ করছি ওই নিউজটা তাকে আমি কিভাবে দিব? তো আমি চিন্তা করি তাকে মানে আমি যখন বাংলাদেশ ক্রস করে চলে যাব তখন তাকে আমি এটা বলব যে আমি কনসিভ করেছি। তখন তো আর সে ক্যানসেল করতে পারবে না। এর আগে যদি বলি তাহলে সে ক্যানসেল করে দিবে। তো যখন মোটামুটি আমি ২৫-৩০ মিনিট ফ্লাই করেছি ৩০,০০০ ফিট উপরে, তখন আমি তাকে আমার ফোন বের করে মেসেজটা দেখাই। আমি বলছি, "এটা পড়ো।" তখন সে পড়ে এরকম আমার দিকে তাকায় আছে। মানে কি? তুমি কি করছো এটা? মানে সে খুশি হওয়ার থেকে সে মানে অবাক সে হয়ে গেছে। ভয় পেয়ে গেছে, অবাক হয়ে গেছে। মানে তুমি কি করছো এটা? তুমি আমাকে এতক্ষণ কেন বললা না? আমি বলছি, "বললে কি করতা?" "ক্যানসেল করতাম।" আমি বলছি, "এজন্যই বলিনি।" মানে আমি "তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই মানে সে আমাকে মানে সে কি বলবে বুঝে উঠতে পারতেছে না। যে তুমি স্বাভাবিক। কাজটা একটুও ভালো করো নাই। আমাকে বারবার শুধু বলতেছে কাজটা একটুও ভালো করো নাই। এটা অনেক বড় রিস্কি হয়ে যাবে। অজানা একটা দেশে যদি তোমার একটা প্রবলেম হয় আমি তখন কোথায় যাব? কি করব? আমি বলছি, "কিচ্ছু হবে না। চলো, কিছুই হবে না। আমি আমি ঠিক আছি, কিছু হবে না।" তখন যাক এভাবে বলে আসলেই আল্লাহর রহমত ছিল কিছু হয় না। আমরা ভালোভাবে ১৫ দিন ঘুরে-টুরে তারপর দেশে আসি। আসার পরে তার কিছুদিন পর থেকে আস্তে, আস্তে আমার হাসব্যান্ড একটু অসুস্থতা ফিল করে। মানে ওর শারীরিক একটু দুর্বলতা অসুস্থতা ফিল করার কথা আপনার ফিল করতেছে আপনার হ্যাঁ, হাসব্যান্ড। এক্সাক্টলি ও আমাকে এই কথাটাই বলল যে, "প্রেগন্যান্ট তুমি কিন্তু মনে হচ্ছে যেন আমি।" ওকে। মানে যেহেতু আমি কনসিভ করি, আমার আস্তে, আস্তে বেবি বড় হচ্ছে, আমার আমার পেট বড় আপনার হচ্ছে ফার্স্ট বেবির সাথে সেকেন্ড বেবির গ্যাপ কত? ১০ বছর। ও ওকে, তখন মানে পেট বড় হবে আমার, কিন্তু পেট বড় হয়ে যাচ্ছে ওর। ওকে। মানে ও আমাকে এটা বলতেছে যে, "কি ব্যাপার?" মানে মানে দুষ্টুমি করতেছে আমার সাথে যে, "প্রেগন্যান্ট তুমি কিন্তু মনে হচ্ছে যেন আমি।" মানে ও ভাবতেছে যে ওর হয়তোবা বুড়ি বেড়ে যাচ্ছে। হুট আমাকে করেই। বলতেছে হ্যাঁ, আমাকে বলতেছে, "তুমি আমাকে খাবার-দাবার কমায় দিবা তো? ইদানিং খুব অস্বস্তি লাগে, হাঁসফাঁস লাগে, কেমন যেন লাগে, ভালো লাগে না। আমি মনে হয় একটু বেশি খাওয়া-দাওয়া করতেছি।" তখন তো আমি আমার নিজের দিকেই করে কুল পাই না। আমার নিজেরই শরীর ভালো লাগে না। আমি আর তার দিকে অত কেয়ার করি নাই। সে দেখা যায় সে তখন অফিসটাও খুব একটা বেশি সাপোর্ট দিতে পারছে না। সে অনেক বেশি উইক হয়ে যাচ্ছে। তার খুব খারাপ লাগে। সে দুর্বলতা ফিল করতেছে। আর প্রায় সময় হুটহাট জ্বর আসতেছে। ওকে। তো আমিও না তখন ওইভাবে আসলে কেয়ার করিনি যে হয়তোবা সিজন চেঞ্জ হচ্ছে বা এটা সেটা নানানভাবে আমি তখন নিজের প্রতি আমি নিজেও আমি তখন প্রেগন্যান্ট। আমি ওর প্রতি এভাবে খেয়াল করতে পারিনি। তারপরে কি হয় আ কদরের রাত রমজান মাসে আমি খেয়াল করলাম যে তার পাটা একটু ফুলা লাগছে আমার কাছে। এতদিন সে বলতেছে যে তার পেট ফুলা লাগতেছে, লাগতেছে। তো আমি দেখলাম যে তার পা ফুলা লাগতেছে আমার কাছে। তো আমি ওর পায়ের মধ্যে একটু চাপ দিলাম, দেখলাম আমার আঙ্গুল চলে যাচ্ছে মানে দেবে যাচ্ছে। যেটা প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে হয়। পায়ে পানি পায়ে পানি চলে আসে। চলে আসে। আমি বললাম, "কি ব্যাপার? যেটা আমার হওয়ার কথা সেটা তোমার কেন হচ্ছে?"
তখন আমাকে বলতেছে যে জানি না ইফতারের পরে পা ঝুলায় যে শুয়েছিলাম মনে হয় ওই কারণে এরকম কিছু। এটা কেমন কথা? মানে পা ঝুলায় শুয়ে থাকলে পায়ের মধ্যে এরকম পানি চলে আসবে? তো আমিও আর ওইটাকে সিরিয়াসলি নিই নাই। যে তার পরের দিন আমরা গ্রামে চলে যাই ঈদের জন্য। ঈদ করতে গ্রামে চলে যাই। গ্রামে যাওয়ার পরে আমার মা, আমার ভাই ওরা মানে ওকে দেখেই একটু সন্দেহ করতেছে, "কি ব্যাপার? ও এরকম শুকায় গেছে কেন?" আমি বলছি, "রোজা রাখতেছে তো শুকাবেই।" ও বলছে, "না, এরকম তো আগে কখনো হয়নি। একদম গাল-টাল ভেঙে যাচ্ছে, শরীর পুরা ভেঙে যাচ্ছে। কেমন যেন দেখা যাচ্ছে। আবার ওর পাটা ফুলে আছে।" আমার মা আমার সাথে রাগ করতেছে, "তুমি এই অবস্থায় কেন আসলা বাড়িতে? এই অবস্থায় কেন আসলা? ওকে ডাক্তার না দেখায় কেন তুমি বাড়িতে আসলা?" তো আমিও আসলে তখন তাদের সবার এত সিরিয়াসনেস দেখে আমি একটু টেনশনে পড়ে গেলাম যে আসলে সামথিং রং। মানে কিছু একটা মনে হয় হচ্ছে। না হলে সবাই এত বেশি সিরিয়াস হচ্ছে, এই হচ্ছে। আর সে এমন মানে এর মাঝখানে একটা কথা বলি, আমার বাসায় আমার থেকে সবার পছন্দের ছিল সে। মানে কোন একটা কিছু নিয়ে বললে আমাকে বলত কি, "হ্যাঁ, হইছে আমরা জানি তুমি কেমন।" না কখনোই আমার কমপ্লেইন তারা শুনে নাই। তারা এত বেশি তাকে পছন্দ করত সবাই। তারপর আমি আমার বাড়িতে ছিলাম, ও ওদের বাড়িতে চলে গেল ঈদের আগের দিন। আম তখন ওদের বাড়ি থেকেও আমার ফোন আসলো। মানে আমার যা আমাকে ফোন দিচ্ছে যে, "জাহিদের এই অবস্থা, তুমি ডাক্তার না দেখায় কেন আসলা?" তখন আমি জানি না যে ওর যে বাড়িতে যে আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। হুম, হুম, হুম। ওর তখন লুজ মোশন শুরু হয়ে গেছে এবং সে বিছানায় পড়া ওহো! এবং শরীর আরো বেশি ফুলে যাচ্ছে সবকিছুতে। তখন আমাকে ভাবি বলতেছে যে, "এই অবস্থা, তুমি ডাক্তার না দেখায় কেন আসলা?" তা আমি বলতেছি, "ভাবি আমি তো এরকম কিছু বুঝি নাই। আচ্ছা দেখি তোরে ঈদ শেষ হলে তাহলে তাড়াতাড়ি চলে যাব ঢাকায়।" তো রমজান মাস ঈদ শেষ হলেও তো সবকিছু আবার ওপেন হতে ১ সপ্তাহ ১০ দিন লেগে যায় সবকিছু মিলায়। তখন আমরা ঢাকায় আসলাম। ঈদের কিছুদিন পরে আসার পরে আ ওরই পরিচিত একজন ডাক্তার আছে। উনি হচ্ছে মেডিসিনের ডাক্তার। ওর কাছে গেল। উনার কাছে গেল। উনি ওকে দেখে হয়তোবা বুঝে ফেলছে মানে কি হতে পারে। তো উনি ওরে কিডনি আর লিভারের কিছু টেস্ট দিল। তো দেখা গেল যে ওর কিডনি টেস্ট গুলা সব ভালো আছে। অনেকগুলোই টেস্ট দিছে। তেমন সবগুলোই ভালো ছিল। কিন্তু লিভারের যেই টেস্টটা ওটা তখন উনি বলে নাই। উনি ওকে বলছে যে, তুমি পিজিতে হেপাটোলজিস্ট ডিপার্টমেন্টে তুমি এই ডাক্তার দেখাও।" ডাক্তার সাজেস্ট করে দিল যে এই ডাক্তারের কাছে যাও। তো পিজিতে অনেকদিনই আসলো, টেস্ট করলো। অনেকদিন লেগে গেছে ওর রোগটা ফাইন্ড আউট করতে। অনেক টেস্ট ছিল। ডিএনএ টেস্ট, মানে লিভারের অনেক ফাংশন, অনেক কিছু টেস্ট করতে এগুলার রেজাল্ট আসতে অনেকদিন লেগে গেছে। ১০-১৫ দিন পরে আমরা জানলাম যে আসলে ওর লিভারে প্রবলেম হয়েছে, যেটা লিভার সিরোসিস এবং যেটা হয়েছে ওর হেপাটাইটিস বি ভাইরাস থেকে। এবং এটা বলা চলে এটা ওদের ফ্যামিলিগতই। মানে তখন তো মানে মাথায় আকাশ ভেঙে পড়াটা কি জিনিস যেটা ছোটবেলা থেকে শুনে আসছি ওইভাবে ফিল করিনি। তখন আসলে আমার মাথায় আকাশটাই ভেঙে পড়েছিল। তখন ওর বয়স কত? যখন এটা ধরা পড়ল? আমার হাসব্যান্ডের হ্যাঁ, ওই সময়টাতে? 40। ৪০ এ গিয়ে এটা ধরা জি। পড়েছে। ওকে, তারপর? তখন আমার মাথায় আসলে আকাশটাই ভেঙে পড়ল। কারণ আমি তখন প্রেগন্যান্ট 6 মান্থ। খুব স্বাভাবিক। আম আর ও আরো বেশি ভেঙে পড়ার কারণ হচ্ছে ওরই এক বড় বোন এক্সপায়ার্ড করেছে সেম কেস। ওহো! সেম কেস। এবং ওই আপা উনি আমার বিয়ের আগেই মারা গেছে। উনি হচ্ছে ১ মাস সারভাইভ করেছে ও রোগ ফাইন্ড আউট করার পরে। ১ মাসের মধ্যে উনি এক্সপায়ার্ড হয়ে গেছে। যার কারণে আসলে আমার মাথায় তখন আকাশটাই ভেঙে পড়ছিল। আমি ঠিকমতো ঘুম নাই, কিছু নাই এবং ওকে আমি কখনো বুঝতে দিতাম না যে আমি যে এত বেশি চিন্তা করছি বা এত কিছু করছি। এবং সারাটা রাত আমি নানান জায়গায় শুধু ঘাটাঘাটি করতাম। যে এই রোগটা কেন হয়? এটার ট্রিটমেন্ট কি? এটা কি হচ্ছে? বিভিন্ন জায়গায় আর্টিকেলস অনেক কিছু অনেক পড়াশোনা করেছি আমি এটা নিয়ে। মানে আমি তাকে দেখতেও দিতাম না। সে ঘুমাচ্ছে আমি প্রেগন্যান্ট অবস্থায় সারারাত বসে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি। যে আসলে এটার ট্রিটমেন্ট কি? আমি যদিও তখন পর্যন্ত জানি এটার আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নাই। কত সালের গল্প এটা? এইটা ২০২৩। মাত্র ২ বছর আগের। হুম। তখনও আমি জানি যে এটার কোনো ট্রিটমেন্ট ওই অর্থে নাই। হুম। এবং সেটা আমাদের বাংলাদেশে আসলেই নাই। আমাদের দেশে এখন পর্যন্ত লিভারের মানে ফাইনাল কোনো ট্রিটমেন্ট নাই না। শুধু মেডিসিনের উপরেই আমাদের দেশে চলে এখন পর্যন্ত। হুম। তো যেহেতু এটা কিউরেবল না এবং মেডিসিনেও যে আপনি ভালো থাকতে পারবেন সেটাও না। এটা যেকোনো সময় মেডিসিনেও অনেক সময় মেডিসিন মানে কি যতদিন বেঁচে আছে জাস্ট মেডিসিনটা খেয়ে যেতে হবে। কিন্তু এটা যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং এই আম লিভার সিরোসিস এর কারণে শরীরের বিভিন্ন ভেনগুলা অকেজো হয়ে যায় আস্তে এবং কিডনির উপর ইফেক্ট করে। কিডনি ড্যামেজ হয়ে যায়। বিভিন্ন আস্তে মানে একটা পর্যায়ে খারাপের দিকে চলে যায়। এবং সিরোসিসটা একটা সময় টিউমার থেকে ক্যান্সার হয়ে যায়। হুম। এবং এগুলো খুব দ্রুত হয়ে যায়।
তখন আমার মাথায় শুধু কাজ করতেছিল যে আচ্ছা যা হইছে হইছে, কিন্তু এটার সমাধান কি? আমি শুধু সমাধান খুঁজতাম। যে যা হইছে হইছে, কেন হইছে, কি হইছে সেটা আমি যাব না, কিন্তু এটা আমার সমাধান করতে হবে। এটার সমাধান কি? এটা কিভাবে করা যায়? কোথায় আছে এটার সমাধান? শুধু ঘাটাঘাটি করছি। অনেক কিছু জেনেছি। তখন মানে আমার তখন এমন লাগতো যে আমার ৬ মাসের বাচ্চা, এটা কবে হবে? মানে আমি কবে রিলিজ পাবো? মানে আমি রিলিজ পেলে হয়তোবা আমি অনেক মানে কিছু একটা করতে পারবো। আমি নিজেই তখন ঘরবন্দি হয়েছি। আমি কোথাও যেতে পারছি না, কিছু করতে পারছি না। তখন আমার বাবা আমাকে বলছে, "তুমি ভেঙে পড়ো না। নিশ্চয়ই কোনো না কোনো সমাধান আছে। তুমি জামাইকে বলো ইন্ডিয়ার ভিসা করতে বলো। ইন্ডিয়াতে যেতে বলো, ওখানে গিয়ে দেখো কি হয়।" তো আমার তখন তো ওর সাথে যাওয়ার মতো কেউ নাই। তখন আমার বাবাই ওকে নিয়ে যায় ইন্ডিয়াতে। আমার বাবা আর ও যায় ইন্ডিয়াতে। তখন আমি মেবি আ 7 মানে প্রেগন্যান্ট। ওখানে ডাক্তার দেখালো, তো উনারা বলল যে এটা আসলে প্রাইমারি স্টেজে আছে। তবে এটার ট্রিটমেন্ট একটাই, লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। মানে একজন মানুষ, সুস্থ একটা ব্যক্তি, যার শরীরের কলিজার একটা অংশ কেটে তাকে দিতে হবে। এবং তার লিভারটা ফেলে দিতে হবে। তার অন্য একটা মানুষের কলিজা নিয়ে সে বাঁচতে পারবে। তখন আসলে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। কিন্তু আমার মাথায় তখন এটাই কাজ করতেছে, আচ্ছা ঠিক আছে, এটা করলে, এটা যেহেতু সমাধান এটাই করতে হবে। আমি নানান জনকে শুধু বলা শুরু করলাম। বাসার হেল্পিং হ্যান্ড থেকে শুরু করে পরিচিত যত লোকজন আছে, আমি ডোনার খুঁজতেছি। যেমন লিভার ডোনার। লিভার ডোনার খুঁজতেছি। এবং ততক্ষণ পর্যন্ত আমি জানি, যেহেতু আমার হাসব্যান্ডের ব্লাড গ্রুপ ছিল বি পজিটিভ, আমি জানি যে সেম ব্লাড লাগে। আসলে সেম ব্লাড লাগে না। না, আসলে সেম ব্লাড লাগে না বলতে কি, ও পজিটিভ যারা, তারা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। তারা যে কাউকে সবকিছুই ডোনেট করতে পারে। ওইটা তখন আমি ওই মুহূর্তে জানতাম না। ওকে, তো আমি শুধু বি পজিটিভ খুঁজতেছি সব জায়গায়। মানে আমার মাথায় তখন একটাই চিন্তা যে বি পজিটিভ একজন আমার লোক লাগবে। ওকে। আমি আপনার এক্সপেরিয়েন্স কি হইলো? মানে যে মানুষজনের কাছে গিয়ে যখন বলতেন লিভার দিবে কিনা? এটা তো সবাই হা হয়ে তাকায় থাকে। আমাকে উল্টা প্রশ্ন করত, নানান প্রশ্ন করত। লিভার মানুষ কিভাবে দেয়? এটা কিভাবে সম্ভব? আমাকে বলতো লিভার মানুষের কয়টা থাকে? বলে একটাই থাকে। বলে একটা মানুষ লিভার দিলে তাহলে সে বাঁচবে কিভাবে? না, আমি তাদেরকে কোনোভাবে বুঝাইতে পারতাম না, কনভিন্স করতে পারতাম না। যেহেতু আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্ট নাই। এখন পর্যন্ত করে নাই। ২-১ টা হয়তোবা পরীক্ষামূলকভাবে হইছে, ওটা ওই পর্যন্তই। কিন্তু মানে আমি যে তারপরে যখন আমার বেবিটা হয়, 2nd বেবিটা হয়, হসপিটালে যেদিন হয় আমি সেদিন জানতে পারলাম যে আমার বাচ্চা, ওর বাবার ব্লাড পাইছে বি পজিটিভ। আমার মাথায় তখন চিন্তা আসছে ও দিতে পারবে। মানে আমি এতটাই বেশি হয়ে গেছি, মাত্র বাচ্চাটা হয়েছে। ওকে, আমি হাসবো না, কাঁদবো না। মানে উনার ডেভোশনটা দেখেন। মানে উনার বাচ্চা হইছে এটা নিয়ে চিন্তা ভাবনা নাই। বাচ্চার বি পজিটিভ, বাচ্চার লিভার কেটে সে বাবাকে দিয়ে দিবে। মাই মানে গুডনেস! আমার তখন মাথায় এটা আসতেছে যে ওর বি পজিটিভ, আল্লাহ শুকরিয়া। মানে ও দিতে পারবে। ওর বাবাকে লিভার ও দিতে পারবে। আবার তখন মাথায় চিন্তা করতেছি, আচ্ছা ওর দিতে তো অনেক সময় লাগবে। ওর ১৮-১৯ বছর না হলে তো ও দিতে পারবে না। কিন্তু ততদিনে কি হবে? ততদিন কিভাবে থাকবে? রাস্তা দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে, কোথাও বসে আছি। দেখিয়া তাকায়, আচ্ছা এনার কি বি পজিটিভ? ইনি কি দিবে বললে? মানে চিনি না, জানি না। মাথায় শুধু ওই একটা চিন্তাই আমার ওই সময়ে সর্বক্ষণ আপনার হাসব্যান্ড মানে জাহিদের অবস্থা কি ছিল? ও কি করতো? আপনাকে কি বুঝাইতো? ও কি মেন্টাল প্রিপারেশন নিয়ে ফেলছিল যে না দুনিয়া থেকে চলে যেতে হবে? নাকি ওর মধ্যেও ও সংসার নিয়ে আসলে কি বলতো, কি করতো, ও কখনোই, ও একটু চাপা স্বভাবের। সেটা যেকোনো বিষয় বলেন, কষ্ট বলেন বা আনন্দ বলেন, কোনো কিছুতে ও কখনো মানে ওইভাবে এক্সপ্রেস করতে পারে না। ও আসলে আমাকে তখন বলতো, "তুমি এত বেশি অস্থির হইও না। আম ট্রিটমেন্ট তো, আমি তো ওষুধ খাচ্ছি, আমি তো মেডিসিন খাচ্ছি। দেখি না কি হয়। তুমি এত অস্থির হচ্ছ কেন? যাক না কিছু সময়। আরো দেখি না। একটু অস্থির কম হও।" এবং তাকেও সারাক্ষণ খোঁচাতে থাকতাম। "এই তুমি তোমার পরিচিত লোকজনদেরকে বলছো তোমার যেদিন ডোনার লাগবে? এরে বলছো, ওরে বলছো, এরে বলো, ওরে বলো।" মানে আমি তাকে সারাক্ষণ করতাম। "সবাইকে বলো, সবাইকে দেখো, যদি ডোনার পাওয়া যায় হুম। তাহলে।" ডাক্তার কি টাইম বলে দিয়েছিল যে এই কয়েক না, বছর? ডাক্তার আসলে ওইভাবে বলেনি, যেহেতু ওর প্রাইমারি স্টেজ ছিল। অনেকের হয়তোবা অনেক সিরিয়াস স্টেজ থাকলে তখন বলে যে ৩ মাস বা ৬ মাসের মধ্যে ট্রান্সপ্লান্ট তো করতে হবে। আপনার হাসব্যান্ড তখন কি একদম ফুললি বাসায় বসা? না, নাকি ও তো অফিস চাকরি-বাকরি করছে। এর মধ্যেও করছে? হ্যাঁ, ওকে, অফিস করছে। জি। এমনিতে ওর ফিজিক্যালি কোনো প্রবলেম ছিল না, শুধু একটু উইকনেস ছিল। তবে ওর অনেক রেস্ট্রিকশন ছিল তখন। দেখা যাচ্ছে ও ২৪ ঘন্টা ১ লিটার পানি খেতে পারবে এবং খাবারের মধ্যে অনলি ২ গ্রাম লবণ খেতে পারবে। মানে লবণ একদম কম। লবণ একদমই ২ গ্রাম মানে ১ চিমটি। ১ চিমটি পরিমাণ। তখন দেখা যায় আমি লবণ ছাড়াই রান্না করতেছি। আমরা লবণ আলাদা করে নিয়ে খাচ্ছি, সে লবণ ছাড়াই খাচ্ছে। এবং ১ লিটার পানি, একটা মানুষ ১ লিটার পানি খেয়ে কিভাবে থাকে? যেই গরম আমাদের দেশে, গরমের সময় তখন তো পুরাই সামার সিজন। সারাদিনে ১ লিটার পানি। ২৪ ঘন্টায় ১ লিটার পানি। ওকে। মানে সে ওষুধের মতো করে পানি খেত। টিপ করে শুধু গলা ভিজাইত। কারণ ওর যেহেতু সিম্পটমই ছিল ওর শরীরে পানি চলে আসা। পায়ে ও পানি, পেটে পানি। ওর পানিটা এবজর্ব করত না। তো ওর
এজন্য পানির উপর লিমিটেশন ছিল এবং লবণের লিমিটেশন ছিল। মানে ওর যে পানি খাওয়ার আকুতিটা সবসময় করতো, মানে অফিস থেকে বাসায় যখন যেত, বাসায় যাওয়ার যে পথ জ্যামে, গরমে বাসায় যে একটু মন ভরে সে ১ গ্লাস পানি খাবে, আহা! এই জিনিসটা খাওয়ার জন্য যে আকুতি করতো, ওই জিনিসটা আমার খুব কষ্ট লাগতো যে একটা মানুষ পানি খেতে পারছে না। এত কষ্ট লাগতো। তখন আমি বলতাম কি, "আচ্ছা তুমি একটু নরমাল পানি আর একটু ফ্রিজের পানি মিক্সড করে খাও। তাহলে একটু ঠান্ডা খেলে তো তৃষ্ণাটা কমবে।" তখন ঠান্ডাও খেতে পারত না। মানে ওর ঠান্ডা লেগে যেত। ৩ মাস পর আবার ও চেকআপে যায়। তখন আমি তো ওকে বললাম যে, "তুমি ফুল প্রিপারেশন নিয়ে আসবা ওখানে। ট্রান্সপ্লান্টের জন্য কি, কি করতে হয় সবকিছু জেনে আসবা।" এবং ও যায়। যাওয়ার পর ওখানে ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তখন ওকে ডিটেইলস বলে ট্রান্সপ্লান্টের জন্য কি, কি প্রয়োজন, কি, কি করতে হবে এবং ডোনারের কথা জিজ্ঞেস করছে। তখন বলছে যে, "ডোনার আপনার যেহেতু বি পজিটিভ যে কেউ ১৮ থেকে ৪০ বছর বয়সের বি পজিটিভ অথবা ও পজিটিভ। এই ২ টা মানুষ আপনাকে, সুস্থ একজন মানুষ আপনাকে লিভার ডোনেট করতে পারবে। এবং সেটা হতে হবে আপনার ফ্যামিলি মেম্বার, বাইরের কেউ না। যেহেতু মানে অর্গান বেচাকেনা এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সে কারণে ওরা বলছে যে ফ্যামিলির কেউ দিতে হবে, বাইরের কেউ না। তখন মানে আমি যখন শুনছি যে ও পজিটিভ দিতে পারবে, আমি কিভাবে এটা শুকরিয়া আদায় করব জানি না। আমার ও পজিটিভ এবং আমি যখন শুনতে পারছি যে ও পজিটিভ দিতে পারবে, আমি মানে শুকরিয়া আদায় করতে আমি ওই মুহূর্তটা বলে বুঝাইতে পারব না যে আমার যে কতটা মানে মনে হচ্ছে যে মাথার উপর থেকে বিশাল বড় একটা পাথর সরে গেল। তখন আমি ওকে সাথে, সাথে বললাম যে, "তুমি কালকে আবার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করবা যে আমার ওয়াইফ দিতে পারবে কিনা?" কারণ তার একটা বেবি হইছে মাত্র এবং ২ টাই সি সেকশন। এটা শোনার পর সে কি বলছে? তখন সে আমাকে বলতেছে যে, "তুমি দিবা মানে কিভাবে কি?" আমি বলছি, "আরে আমি দিচ্ছি না, তুমি জিজ্ঞেস করো না। আমি কি বললে কি দিয়ে দিতেন? তুমি জানো ইনফরমেশন গুলা নিয়ে আসো।" তখন সে জিজ্ঞেস করছে। পরের দিন হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার বলছে যে, "বেবির বয়স কত?" তখন বলছে যে 1 মান্থ। তখন বলছে যে, "না আপাতত তো না। 1 মান্থ বাচ্চার বয়স এই মুহূর্তে তো দেয়া যাবে না। ৭-৮ মাস পরে বেবি আরেকটু বড় হলে তখন হয়তোবা আমরা করতে পারব।" তখন আমি বললাম, "যা, যা ডকুমেন্টস লাগবে তুমি সব জেনে আসো। আমি দেখি কি করতে পারি।" তখন সে দেশে আসলো। যখন আমি বলতেছি যে, "আমি দিব, আমি দিব।" যেহেতু আমরা ডোনার ওইভাবে আসলে খুঁজে পাচ্ছি না। কাউকেই করতে পারি নাই। তখন সে বলতেছে যে, "দেখি না কি হয়। আমি তো ভালো আছি। আমার তো কোনো প্রবলেম হচ্ছে না।" আমি বলছি, "প্রবলেম হচ্ছে না কিন্তু এটা যদি আরো খারাপের দিকে চলে যায় তখন আমাদের আর কিছুই করার থাকবে না। ক্যান্সারটা ওই দিকে চলে গেলে অনেকটাই ক্রিটিক্যাল হয়ে যাবে বিষয়টা। আমি চাচ্ছি না এটা নিয়ে বসে থাকতে। যত বসে থাকবো তত এটা মানে ভালো তো হওয়ার কোনো চান্সেস নেই। এটা খারাপই হবে। তাহলে আমি কেন এটা নিয়ে বসে থাকবো?" সবাই আমাকে একটু বলছে যে, "আরেকবার চিন্তা করো, আরেকবার চিন্তা করো।" যে আমাকে এই কথা বলছে আমি তার সাথেই মানে সম্পর্ক বন্ধ করে দিছি। মানে কেন আমাকে বলল আরেকবার চিন্তা করো? কেন আমি আরেকবার চিন্তা করব? কেন আমি আরেকবার চিন্তা করব? এই কেন কথাটা আমাকে আপনি আরেকবার চিন্তা করবেন না? এই প্রশ্নটা আমি করি আপনাকে। আমি শুধু ওই লাইনটা আপনার মাথায় নিচ্ছি। সেটা হচ্ছে আপনি যখন কনফার্ম হয়ে গেলেন যে না আপনি দিতে পারবেন, তখন আপনি বলছেন যে আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম এবং আপনি বলছেন যে আমি রিল্যাক্স হয়ে গেলাম, টেনশন ফ্রি হয়ে গেলাম। স্বভাবতই সম্পর্কটা অসাধারণ নিঃসন্দেহে। কিন্তু হয় না অনেকেই তো টেনশনে পড়ে যাওয়ার কথা। না আমার হাসব্যান্ড খুঁজে পাচ্ছে না কোথাও থেকে। শেষ পর্যন্ত এবার আমার কাছেই আসবে। মানে সম্পর্কটা এরকম দিকেও তো যাওয়ার সম্ভাবনা থাকে এবং ওয়াইফ না আমি বলি ওয়াইফ এবং হাসব্যান্ডের কেউই যদি ওই মুহূর্তে রাজি না হয়। একটা হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে আপনি রাজি হয়ে গেছেন বা আপনি চিন্তা করছেন সেটা ফাইন। কিন্তু রাজি না হয়ে গেলে আমরা একটু মুদ্রার ওপিঠটাও একটু ভাবার চেষ্টা করছি। ডোনার কোথাও পাওয়া যাচ্ছে না এবং হাসব্যান্ড ওয়াইফের উপরেই ডিপেন্ডেন্ট এবং ওয়াইফ কোনোভাবেই সে রাজি হচ্ছে না। কনভিন্স করতে হচ্ছে তাকে। কনভিন্স করতে হচ্ছে তাকে। মানে রাজি না হলে তখন পরিস্থিতিটা কি অবস্থা দাঁড়ায়? মানে এই সংসারটা কি আদৌ টিকবে বা টিকবে কিনা? আর রাজি যে হচ্ছে না সেটার পেছনেও তো অনেক বেশি যুক্তি থাকতে পারে। সে ভয় পেতে পারে। পৃথিবীতে তো মানুষ সবচেয়ে নিজেকেই বেশি ভালোবাসে। জি। সেটাও তো যুক্তির বাইরে কোনো কিছু না। কিন্তু আপনি অনেক স্মুথলি নিয়ে ফেলছেন। সেদিক থেকে হয়তোবা তখন পর্যন্ত আমরা চিন্তা করছি খুবই সুন্দর একটা গল্প। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রেই তো বা অনেকেই তো রাজি নাও হইতে পারে। আপনার মাথায় এই জিনিসগুলো আসছে ওই সময়টাতে? না আমার মাথায় আপনার তখন অ্যান্সারটা এগুলো কি আসে হবে? নাই। আমার তখন এগুলো আসে নাই। আমার যেহেতু ছোট, ছোট বাচ্চা, আমি চাই নাই ওদের লাইফটা নষ্ট হয়ে যাক। মানে আমি ওর বাবা ছাড়া ওদের লাইফটা কল্পনা করছি যে ওদের লাইফটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। ওদের লাইফটা একদমই ক্রিটিক্যাল হয়ে যাবে যে ওর বাবা ওদের সাথে এত বেশি অ্যাটাচড, ওরা ওর বাবার প্রতি এত বেশি পাগল। আমি চাই নাই ওদের এই লাইফটা, ওদের এই বন্ডিংটা নষ্ট হয়ে যাক। আর আমি আমার লাইফটাও চিন্তা করেছি যে হাসব্যান্ড ছাড়া একটা মেয়ের লাইফ মানে আমার বিধবা শব্দটা আমি চাই নাই আমার লাইফে। আমি এই শব্দটা আমার লাইফে নিতে চাই নাই। আমিও চাই না আমার বাচ্চারা মানে বাবা মা নাই এই শব্দটা নিয়ে বাঁচুক। যার কারণে আমি অন্য আর কোনো কিছুই চিন্তা করি নাই। কোনো কিছুই ভাবি নাই। কোনো কিছুই মাথায় আসে নাই।
যে আমার চোখে মানে আরো বেশি লাগছে যে আমার চোখের সামনে একটা মানুষ আস্তে, আস্তে কষ্ট করে ট্রিটমেন্ট না নিয়ে চলে যাবে। এই জিনিসটা আমি মেনে নিতে পারব না। আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারব না। আমার কিছু করার ছিল কিন্তু আমি করি নাই। আমি নিজেকে হয়তোবা সারা জীবনও ক্ষমা করতে পারব না। তখন আফসোস করলেও কোনো লাভ হবে না। আফসোস করেও আমার আর কোনো কিছুই ঠিক হবে না। তারপর? তখন ও আসলো। আসার পরেই শুরু হলো আমাদের সবকিছু গুছানো। তখন মেবি মার্চ মাস ছিল ২০২৪ সালের। তারপরে যখন আবার চেকআপের থেকে আসলো, তখন আসলে অনেক বেশি আইনি প্রসেস ছিল। ট্রান্সপ্লান্টের জন্য যে এত কিছু করতে হয়, এত কিছু করতে হয় যেটা আমাদের জানাই ছিল না একদমই। মানে আমাদের ১ম সিভিল সার্জন থেকে একটা পারমিশন নিতে হয়েছে এবং সিভিল সার্জন থেকে সেটা আইন মন্ত্রণালয়ে গেছে। আইন মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নিতে হয়েছে। তারপর সেটা ফরেন মিনিস্ট্রি থেকে একটা পারমিশন নিতে হয়েছে এবং সেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের একদম আসামির মতো কাঠগড়ায় দাঁড়ায়ও তার ওখান থেকে দাঁড়ায় আমাদেরকে পারমিশন আনতে হয়েছে। এই পারমিশনটা নিয়ে গিয়ে আপনাকে ইন্ডিয়াতে হাসপাতালে জমা দিতে হয়। হ্যাঁ। আদারওয়াইজ ওরা করবে না। এটা তো কলিজা কেটে দেওয়ার চাইতেও অনেক এটা ডিফিকাল্ট অনেক একটা। বেশি সাফার ছিল। আমাদের এই জার্নিটা অনেক বেশি সাফার ছিল। মানে এর কাছে যাই, এ বলে এটা আমার কাজ না, এটা ওর কাজ। এ বলে মানে এত বেশি এই কাজগুলা নিয়ে ওহোহো! ইভেন দো এই কাগজগুলো আমাদের অ্যাটাস্টেড করাতে হয়েছে, নোটারি করতে হয়েছে, ট্রান্সলেট করতে হয়েছে। এত বেশি কাগজগুলাতে এত প্রবলেম হয়েছে। তারপরে জার্নিটা মানে এই কাগজগুলা নিয়ে আমাদের মূলত তার পরবর্তী লাইফটাতে আরো বেশি কষ্ট করতে হইছে। তারপর যখন আল্লাহ! আমরা এই কাগজগুলা গুছায় আমরা যাই, যাওয়ার পর ওখানে কি হয়, মানে আমার বাবা মানে আমি যেহেতু ডোনার, আমার ফ্যামিলি থেকে আমার ভাই কিংবা আমার বাবা যেই হোক আমার ফ্যামিলির একজন মেম্বার আমার গার্ডিয়ান হিসেবে ওখানে যেতে হবে। এবং তাদের উইলিংলি বলতে হবে যে হ্যাঁ, আমার মেয়ে এই কাজটা করতেছে এটাতে আমরা সম্মতি আছে, আমাদের কোনো আপত্তি নেই। তখন দেশে হচ্ছে যে আমাদের দেশের ওই যে ইয়েটা শুরু হয়ে যায়, ছাত্র আন্দোলন শুরু শুরু হয়ে যায়। জি, তখন ভিসা পাওয়াটা খুব টাফ ছিল। আমার জি। বাবা ভিসা পায় নাই। ২-৩ বার আমরা ভিসা জমা দিয়েছি। আমার বাবা ভিসা পায় নাই এবং আমার ফ্যামিলির কেউই ভিসা পায় নাই। সবাইকে দিয়ে ট্রাই করেছি। কেউ তখন ভিসা পায় নাই। তো যার কারণে আমাদের পরবর্তী ট্রিটমেন্টটা অনেক বেশি জটিল হয়ে গেছে। আমার ফ্যামিলি থেকে কেউ যেতে পারছে না সেজন্য। ট্রিটমেন্টের কথা বাদ দেন। কিন্তু আপনার নিজের স্কুলিং কি ছিল? আপনি কি জানতেন যে আপনার শরীরের ভিতর থেকে একটা অংশ যে কেটে দেওয়া হবে? হ্যাঁ, নিজে কি বোঝাচ্ছিলেন ওই সময়টাতে? আমি তো তখন ভয় পান? মানে শুধু ভয় না। মানে আমি যখন দেখতেছি যে আমার ওই মুহূর্তটা কখন আসবে। ওই অপারেশনের ডেটটা কবে আসবে। কি বলেন? অপারেশনের ডেটটা আমার এট এনি হাউ তাকে অপারেশন করাতে হবে, তাকে বাঁচাতে হবে। নাহলে যেকোনো সময় যেকোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনার নিজের কোনো ভয় লাগতো না? না, আমি সত্যিকার অর্থে আমি কোনো ভয় পাইনি। যদি আমি সত্যি বলি একদমই সত্যি আমার কোনো ভয় লাগেনি। আপনি তো মারাও যেতে পারতেন। হ্যাঁ, যেতে পারতাম। কারণ আমাকে যখন বনসেন নিছে এটা আমার ১৫ থেকে ১৬ টা ছিল। কি বলে? একদম ফার্স্ট এরপরে সাইন করতে হবে। একদম ফার্স্ট লাইন দিয়ে ছিল যে আমার লাইফ রিস্ক আছে। আমি তো জেনে শুনেই গেছি এবং আমি তো নিজেই অনেক বেশি ঘাটাঘাটি করছি এগুলা নিয়ে। আমি তো সেখানে এটাও জেনেছি যে আপনি বলছিলেন যে আপনার হাসব্যান্ড যদি বেঁচে না থাকে তাহলে তার বাচ্চাদের কি হবে? বা আপনি বিধবা হবেন এটা সহ্য করতে পারেন না। কিন্তু এই অপারেশন করতে গিয়ে আপনারা দুজনেই তো সাফারার হইতে পারতেন। হ্যাঁ, হয়তো আমাদের চোখের সামনেও তো ওখানে অনেক হইছে। এই চিন্তাগুলো কি আসছে মাথায় কখনো? না, এটা আমার আসে নাই। ইভেন দো আমি স্বপ্নেও দেখতাম যে আমাদের সার্জারি হচ্ছে। আমি যে মাথায়ও একটা চিন্তায় এবং আমি ডাক্তারকে বলছি, হিন্দিতে বলছি, "মেরে হাসব্যান্ড বিলকুল ঠিক হো যায়েঙ্গে क्या?" মানে আমার স্বপ্নেও আমি ওগুলা দেখতাম। মানে আমার সার্জারি হচ্ছে। আমি সার্জারি রুমে আছি। এরকম স্বপ্নেও আমি দেখতাম। তো যাই হোক, আমি ২০২৪ এর জুনের ১৮ তারিখে আমরা ইন্ডিয়াতে চলে যাই। আমার 2nd বেবির বয়স তখন ১১ মাস। ওদেরকে রেখে গেলেন না নিয়ে গেলেন? ওদেরকে রেখে গিয়েছি আপনার মায়ের কাছে? আমার মায়ের কাছে। আমার মা ছিল আমার বাসায়। এবং যেদিন আমি যাব সেদিন সন্ধ্যা থেকে আমার হাসব্যান্ডের জ্বর। ওর প্রায় সময় জ্বর আসতো এবং লিভার রোগীদের এটাই একটা বড় সমস্যা যে ওদের প্রায় সময় খুব হাই ফিভার থাকে। ১০৪, ১০৫ এরকম হয়ে যায়। ওদের জ্বর থাকে এরকম প্রায় সময়। তো ওর সন্ধ্যা থেকে ওর জ্বর। মানে মানে সকালের ফ্লাইট আমাদের, ওর সন্ধ্যা থেকে জ্বর এবং অনেক জ্বর। ও শুয়ে আছে। এদিকে বাসায় আমাদের একটু বাইরে মানে লোকজন ছিল যেহেতু সকালে চলে যাচ্ছি। বেঁচে ফিরবো কি ফিরবো না জানি না। অনেকেই ইমোশনাল। কিন্তু আমি হচ্ছে মানে কবে অপারেশন হবে? আমার মাথায় শুধু এটা কবে অপারেশন হবে? আমি যাচ্ছি, আসছি ওইসব কোনো কিছুই চিন্তা করছি না। তো আমি আসলে ঐদিন সারাটা রাত ঘুমাতে পারিনি। এতদিন আমার একটুও খারাপ লাগে নাই। কিন্তু ওই সময় যে মনে হয়েছে যে আমি আমি কি আবার আমার বাচ্চাদের দেখতে পারবো কিনা? আবার ফিরে এসে ওদেরকে ধরতে পারবো কিনা? সারাটা রাত আমি আমার ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে বসেছিলাম। বড় বাচ্চাটা আমার পাশে শুয়েছিল। ও তো কিছু বুঝে ১০ বছর বয়স, ও তো অনেকটাই বুঝে। ও তো কান্না করতেছে। ছোট ও তো কিছু বুঝে না। ওকে নিয়ে আমি সারাটা রাত বসা। শুধু কাঁদতেছি তো কাঁদতেছি, কাঁদতেছি তো কাঁদতেছি। ফজরের আজান দিল, উঠে নামাজ পড়ে আমরা রেডি হয়ে গেলাম। যেহেতু তখন বাংলাদেশে আন্দোলন চলছে। আমাদের ফ্লাইট ছিল ১১ টায় কিন্তু আমরা খুব আর্লি মর্নিং বের হয়ে যাই। কারণ একটু পরে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। আমাদের পৌঁছাতে ঝামেলা হবে।
তো আমি তখন বাচ্চাটাকে যখন আমি দেই, আমি গাড়িতে উঠবো, আমার মনে হয় যে আমি ওখানেই নেই। কলিজা তো তখনই কেটে ফেলেছি। মানে আমার তখন এরকম লাগছে যে আমার কোলের বাচ্চা, আমার দুধের শিশু আমি রেখে চলে যাচ্ছি। আমি জানি না আবার ফিরে আসতে পারবো কিনা। আমি জানি না ওদের ভাগ্যে কি আছে। আমি জানি না আমার কি হবে, ওদের কি হবে। আমি আর ফিরে আসতে পারবো কিনা জানি না। এয়ারপোর্টে পৌঁছানোর সাথে, সাথে আমি বমি করে মাথা ঘুরে পড়ে যাই। তখন মানে এমন একটা সময় পড়ি, তখন যে আমি চেক ইন করতেছি তখন আমি পড়ে যাই। তখন চেক ইন অফিসার আমাকে ফ্লাই করার অনুমতি দিচ্ছে না। উনি আমাদের ফ্লাইট ক্যানসেল করে দিচ্ছে। ওহো! তখন তো মানে আমি তো পড়ে গেছি। আমার হাসব্যান্ড আমাকে ধরে বসে আছে। উনি যখন বলল যে, "আপনারা ফ্লাই করতে পারবেন না।" এটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তখন ওই অবস্থায় উঠে দাঁড়ায় পড়ছি। আমি বলছি, "না, না আমি ঠিক আছি। আমি ফাইন। কিছু হবে না। আমি তো ঘুমাই নাই। এই রাতে ঘুমাই নাই। এজন্য আমার একটু খারাপ লাগছে, মাথা ঘুরাচ্ছে।" তখন উনি আমাকে বলল যে, "এই পারমিশন তো আমি আপনাকে দিতে পারব না। আপনাকে ডাক্তারের থেকে পারমিশন নিয়ে আসতে হবে।" মানে মনে হলো আল্লাহ কি শুরু হলো? একটার পর একটা বাধা আসতেছে তো হুম। আসতেছেই। তখন আমাদেরকে এয়ারপোর্টের যে ডাক্তার থাকে উনার কাছে নিয়ে গেল। ওই রুমে নিয়ে গেল। ওখানে নার্স, ডাক্তার অনেক কিছু দেখলো। আমাকে চেকআপ-টেকআপ করলো। দেখলো যে আমার বিপি অনেক লো হয়ে গেছে। তখন ওরা আমাকে কিছু মেডিসিন দিল, স্যালাইন-ট্যালাইন দিল। ওখানে কিছুক্ষণ থাকার পরে তখন ডাক্তার পারমিশন দিল যে, "নাও শি ক্যান গো।" ইয়েতে লাউঞ্জে গিয়ে আমি শুয়ে পড়ছি। আমার আর কিচ্ছু মনে নেই। আমার আর কিছুই মনে নেই। যখন আমাদের ফ্লাইট টাইম হলো আমাকে উঠাইয়া বলল, "কিছু খেয়ে নাও, চলো যাই।" বলছি, "আমি খাবো না কিন্তু চলো যাই।" তারপর ওই অবস্থায় আমি উঠে প্লেনে উঠে যে কিভাবেই আমি ইন্ডিয়া গেছি আমি জানি না। আমার সত্যিকার অর্থে আমার কোনো সেন্স কাজ করে নাই তখন। আমি কি সজাগ ছিলাম না ঘুমায় ছিলাম আমার কিচ্ছু মনে নেই। তারপর আমি আহ নেমে আমাদের যে রুম নিলাম, রুমে যাওয়ার পর আমি বাসায় ফোন করি, ঢাকাতে ফোন করি। ফোন করে বলি যে আসছি। ৩ মিনিট মনে হয় ৩ মিনিটের মতো কথা বলেছিলাম যে বাচ্চারা কি করতেছে এটা সেটা। বলার পর আমি তখন লাঞ্চ করে ঘুমায়ে পড়ছি। সন্ধ্যা ৮ টার দিকে উঠলাম। উঠে ফোন দেই আর ফোন আসে না। তখন বাংলাদেশে নেট অফ করে দিল। ওই ওই হুম, দিনই নেট হুম। অফ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ। আমি তো তখন পাগলের মতো চিৎকার করা শুরু করছি। মানে আমি আজকে আসলাম। আজকে রাতটা অন্তত জানতাম যে বাচ্চারা রাত ঘুমাচ্ছে না, কান্না করতেছে না, কি করতেছে। সারাটা রাত আমি শুধু কান্না করছি। সারাটা রাত। ছোটখাটো বাচ্চারা যখন হসপিটালে দেখতাম, এখানে সেখানে দেখতাম যেয়ে কোলে নিতাম। মানে কেন যেন নিজের বুকটা খুব হাহাকার লাগতো বাচ্চাদের জন্য। ওদের কান্না, ওদের কথা মনে হতো সারাক্ষণ আমার কানে বাজতেছে। ওখানে যাওয়ার পরে আমাদের এত টেস্ট প্রতিদিন করতে হতো। মানে আমার শরীর থেকে ব্লাড নিতে আমার এই জায়গাটা পুরা বিষাক্ত হয়ে গিয়েছিল। কালো হয়ে গেছে। সিটি স্ক্যান, এমআরআই এইটা সেটা কত কি। আমার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে সিটি স্ক্যান আর এমআরআই তে। সিটি স্ক্যান মেশিনে আমাকে কিছু একটা মেডিসিন আমাকে স্যালাইন দিয়ে দিয়েছিল যেটা আমার পুরাটা শরীরের শিরা উপশিরা সব ফুলে গেছে। সাথে এবং ওরা আমাকে বলছে যে এরকম একটা ফিল হবে আপনি ভয় পাবেন না। এবং আমার নিঃশ্বাস বন্ধ রাখার কথা ছিল যে আপনি যখন মেডিসিনটা আমরা আপনাকে পুশ করব আপনি নিঃশ্বাস বন্ধ রাখবেন। নিঃশ্বাস বন্ধ রেখে ওই অবস্থা আমার শরীরে মানে একটা মেডিসিন যাচ্ছে, সারা শরীরের রগগুলা ফুলে যাচ্ছে। আমার মনে হচ্ছে কান, নাক, মুখ সবকিছু দিয়ে আমার ফুটন্ত গরম পানি বের হচ্ছে। আমার এমন লাগতেছিল। হুম, হুম, হুম। মানে সবকিছু দিয়ে এরকম একটা মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তার মধ্যে আবার আমাকে বলছে আমাকে নিঃশ্বাসটা একটু বন্ধ রাখতে। ওইটা এত ভয়াবহ অভিজ্ঞতা ছিল। তারপর এমআরআই মেশিনে আমার ১.৫ ঘন্টা লাগছে। আমি এমআরআই মেশিনের মধ্যে পুরা। মনে হচ্ছে আমি কবরে আছি। এমআরআই মেশিন তো একদম পুরা এরকম না। মানে একদম কবরের মধ্যে মনে হচ্ছে আমি ১.৫ ঘন্টা শুয়েছিলাম। এবং হসপিটালের সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত ডাক্তাররাই আমাদের দেখলো। ডাক্তাররা দেখার পর সবাই সার্টিফাইড করলো যে আমরা ট্রান্সপ্লান্টের জন্য আমরা ফিট আছি। ডাক্তার আমাকে এটাও বলছে যে, "তুমি কি স্বইচ্ছায় এখানে এসেছো কিনা? যদি তোমার হাসব্যান্ড ফোর্স করেছে কিনা বা তার ফ্যামিলি থেকে তোমাকে ফোর্স করে পাঠাইছে কিনা? হুম। যদি এরকম কিছু হয়ে থাকে তুমি আমাদেরকে বলো, আমরা এটা অন্যভাবে বলে দেব যে তুমি মেডিকেলি ফিট না।" আমি তখন মানে বলেছি যে, "না, এরকম কোনো কিছুই না। আমি স্বইচ্ছায় এসেছি এখানে।" হসপিটালে বড় যে ডাক্তার যিনি প্রফেসর, উনার অনুমতির অপেক্ষায় ছিলাম। তো লাস্ট উনি আসলে ডেটটা দেয়। উনার কাছে গিয়েছি। উনিও আমাদেরকে পারমিশনটা দিয়ে দেয়। ডেট হয়। তখন থেকে আসলে একটু ভয় লাগা শুরু করলো। যখন আমাদের ডেট ফিক্সড হয়। দুজনের অপারেশন কি একই দিনে হবে? হ্যাঁ, একই দিনে। লাইক আপনার কাছ থেকে নিয়ে ওকে দিয়ে দিবে? হ্যাঁ, একই দিনে। ভর্তি হলাম। তার পরের দিনই আমাদের সার্জারি হওয়ার কথা ছিল। তো সামহাউ আমাদের সার্জারিটা একদিন পিছায়া যায়। কারণ তখন একটা ইমার্জেন্সি কেস চলে আসে। একটা বেবির ইমার্জেন্সি ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আমরা যেহেতু চাচ্ছিলাম আমি ডোনারের সার্জারিটা একটু রোবোটিক করার জন্য। তাহলে রোবটিক বলতে? রোবোটিক বলতে এটা এমনিতে তো আপনার ফুল বডি ওপেন করতে হয়। হুম। কিন্তু রোবোটিক বলতে হচ্ছে আপনার রোবটে ৫-৬ টা ফুটা হবে পেটের মধ্যে। ওই রোবটের যে আর্মস গুলা, ওগুলা পেটের মধ্যে দিয়ে আমার লিভারটা কেটে আমার যেহেতু সি সেকশন বেবি হয়েছে, তো ওই সি সেকশনের জায়গাটায় আবার কেটে ওই দিক দিয়ে লিভারটা বের করবে। ওকে। আমার আর বডি ওপেন হচ্ছে না। তো আমার এই টেকনোলজি আছে? হ্যাঁ, আছে।
তো আমার আমার মেডিকেল সায়েন্স নিয়ে শো করার ইচ্ছা আছে। আমি আসলে অনেক কিছু করার ইচ্ছা করি। টু বি অনেস্ট আপনাদেরকে বলি। আমার মাথার মধ্যে প্রতিদিনই ২-৩টা করে আইডিয়া আসে। কিন্তু আমার সময়ের অভাবে করা হয় না। আফসোস! মানে আমার যদি এরকম হতো যে মানুষজন এআই এর যুগে চলে যাচ্ছে না? আমি যদি এরকম হতো যে কমান্ড দিয়ে আমার মতো ২-৩ টা ভার্সন বানায় ফেলতে পারি, তাহলে আপনি দেখতেন যে আমি কত রকমের টক শো করতেছি বাংলাদেশে। ওকে, তারপর? তো যখন আমরা ওখানে যাওয়ার পর ডাক্তার আমাদের সার্জারি সম্পর্কে সবই ডিটেইলস দিয়েছে যে আপনি ওপেন করতে হলে আপনাদের এরকম বাজেট থাকতে হবে, এটা সেটা অনেক কিছু আমাদের দিয়েছে এবং যদি আপনি রোবোটিক করেন আপনার বাজেটটা এরকম হবে এবং আপনি যদি রোবোটিক করেন আপনি খুব আর্লি রিকভারি করতে পারবেন হুম। এবং এটা রিস্ক অনেক কম। তো যখন আমার হাসব্যান্ড এটা শুনছে ও তো শুরু থেকেই বলতেছে, "তাইলে তোমাকে রোবোটিকই করাবো, তোমাকে রোবোটিক করাবো।" আপনার হাসব্যান্ডটাকে রোবটিক করা যায় না? না, না। ওর কাটতেই হবে। সেপ্টের রোবোটিক করেছেন। যেহেতু ওর লিভারটা বের করে ফেলবে। হুম। ওর তো পুরাটাই বের করে ফেলবে। ওটা তো আর রোবোটিকে করা সম্ভব না। মানে পুরোটাই ফেলে দিবে? পুরোটাই ফেলে দিবে। ওকে। ওরটা তো পুরাটাই ড্যামেজ। আপনার কাছ থেকে কত পার্সেন্ট নিবে? আমার কাছ থেকে 60%। 60% তখন আমাকে বলেছিল আমাকে 30 থেকে 60 মানে তখনও এক্সাক্ট আমাকে অপারেশনের আগে বলা হয়নি কতটুক নিবে। কিন্তু আপ টু 60%। কিন্তু আমাকে একদম আপ টু টাই নিয়েছে। 60% ই নিয়েছে। হ্যাঁ, 60। তো কালকে আমার সার্জারি। আমি স্টিল রাতে ১২টা-১টা পর্যন্ত আমাদের দুজনের রুম আলাদা ছিল। মানে অপোজিটই আমার রুমটা ছিল, এই পাশে ওর রুমটা ছিল। আমি ওর রুমে বসেছিলাম। ওর সাথে দুষ্টামি করতেছি, হাসতেছি, ই করতেছি। তখন আমি আমার রুমে চলে যাই। মানে ডাক্তার আসলো, আমাকে কিছু মেডিসিন-টেডিসিন দিল খাওয়ার জন্য। ডাক্তার এসে আমাকে আমার রুমে ডেকে নিয়ে গেল। তো ওখানে আমি মেডিসিন-টেডিসিন খেয়ে আমি ওই রুমে যদিও আমি ঘুমাই নাই, কিন্তু তার রুমে আমি আর আসতেছি না যে সে তো যদি ঘুমায় থাকে আমি গেলে মানে উঠে যাবে। আমি এই ভয়ে তার রুমে আসতেছি না যে আমি যদি দরজাটা খুলি তখন হয়তোবা সে উঠে যাবে। সে ঘুমাক, সকালে সার্জারি। আমি না ঘুমাই, আমি না ঘুমাই। কিন্তু তার ঘুমে যেন ডিস্টার্ব না হয়। অস্থির যে কখন মানে আমি তখনও অস্থির কেন আমার সার্জারিটা হচ্ছে না? কেন লেট হচ্ছে? ওই যে একদিন মাঝখানে গ্যাপ হয়ে গেল। এত মন খারাপ হইছে আমার। তার ২ দিন আগে আমি শুনেছি একটা পেশেন্ট অ্যাডমিট হয়েছে, সকালে উনার সার্জারি হবে, উনি রাতে মারা গেছে। বিকালে অ্যাডমিট হইছে, রাতে পেশেন্টটা মারা গেছে হসপিটালে, সকালে উনার সার্জারি হওয়ার কথা ছিল। এত ভয় লাগতো এগুলা দেখে মনের মধ্যে। আবার তার মধ্যে আমাদের একদিন পিছায়া গেছে। তখন আমি রাত্রেবেলা যখন মোটামুটি ৪:৩০-৫টা বাজে, আমি রুম থেকে বের হয়ে এখানে সেখানে হাঁটতেছি, ঘুরতেছি। কাউকে দেখতেছি না কেন? কোনো ডাক্তার আসছে না কেন? কোনো নার্স নেই কেন? নার্স স্টেশনে যাচ্ছে। কি ব্যাপার? নার্সরা সব কোথায় গেল? আমাকে নেয় না কেন? বা আমি আমার হাসব্যান্ডের রুমের আশেপাশে দিয়ে ঘুরতেছি, ভাবতেছি সে হয়তো ঘুমাচ্ছে। যাক আমি না যাই। আমি গেলে সে উঠে যাবে, ডিস্টার্ব হবে। তখন আমি একটা পর্যায়ে তার রুমে উকি দিয়ে দেখি সে বসে আছে। তখন আমি বললাম, "কি ব্যাপার তুমি ঘুমাও নাই?" বলে, "না।" আমি বলছি, "ও আচ্ছা ঠিক আছে। তাহলে কেউ যে আসে না আমাকে যে নেয় না, আমাকে নেয় না কেন?" তখন ও বলতেছে কি, "কেন কেউ নাই ওদিকে?" আমি বলছি, "কাউকেই দেখতে পাচ্ছি না। প্রায় ৫টার কাছাকাছি বেজে যাচ্ছে। কেউই আসতেছে না, কিছুই বলতেছে না। সার্জারি কি আজকেও ক্যানসেল হবে?" মানে আমার মনের মধ্যে ভয় সার্জারি কি ক্যানসেল হয়ে যায় নাকি আবার? কোনোভাবে যেন সার্জারিটা আজকে অন্তত ক্যানসেল না হয়। এটা বলে আমি তার রুম থেকে চলে আসি এবং ওই যে তার আগের দিন রাতে তার রুমে বসে গল্প করে দুষ্টামি করে আসছি। আমি তাকে মানে ফান করে বলি যে, "এর আগে তো আমাকে নিয়ে অনেক কমপ্লেইন করছো আমার মায়ের কাছে। আমি এটা করছি, সেটা করছি বিয়ের শুরু থেকে। এখন না হয় একটু প্রশংসা কইরো ফোন দিয়ে। এখন না হয় একটু বলো, তাহলে তো তারা একটু শান্তি পাবে। সারা জীবন তো আমার নামে কমপ্লেইনই দিছো। এখন না হয় একটু বলো।" তখন সে আমাকে বলল কি, "এগুলো কি তোমার বলতে হবে? তোমার সামনে কি আর তোমার কথা বলি? আমি তোমার কথা অনেক আগেও বলছি। তোমার মাকে জিজ্ঞেস করে দেখো। আমার কোনো কমপ্লেইন নেই তোমার বিরুদ্ধে।" তখন আমি আসলে তার রুম থেকে চলে আসি। আসার পরে তারপর আবার আমি কিছুক্ষণ পরে তার রুমে যাই। "কি ব্যাপার? তুমি দেখলা আমি সজাগ, তাহলে তুমি আমার রুমে আসলা না কেন?" মানে তখন ঝগড়া লেগে গেছি। "তুমি দেখলা আমি সজাগ, তুমি তোমার রুমে কেন বসে আছো?" তখন ও বলতেছে যে, "আসলে আমার কি করা উচিত? আমার মাথা কাজ করতেছে না।" মানে ও আমাকে তখন এটা বলতেছে যে, তুমি যে সজাগ আমি তোমার রুমে যাবো, সেটাও আমার মাথায় আসতেছে না। আমার মাথা টোটালি কাজ করতেছে না।" তো আমি বললাম, "তুমি কি আমার মাকে ফোন দিছিলা? বলছিলা যে আমি অনেক ভালো মেয়ে, এটা বলছিলা?" তখন আমাকে বলে কি, "এটা কি এখন বলতে হবে? আমি আগেও অনেক বলছি। তোমার সামনে তো আর তোমার মাকে বলি নাই, কিন্তু আগে অনেক বলছি।" আমি বলছি, "না, সা আমার কমপ্লেইন তুমি খুব ভালো মতোই করতে পারো। কিন্তু ভালোটা তোমার মুখে জীবনেও আসবে না। ঠিক আছে তোমার বলা লাগবে না।" এটা বলে রাগ করে আমার রুমে চলে যাই। তখন সে উঠে আমার রুমে যায়। ততক্ষণে নার্স, ডাক্তার সবাই এসে গেছে। আমাকে নিয়ে যাবে। তো আমাকে বলতেছিল রেডি হওয়ার জন্য, গোসল করার জন্য। মানে মনে হচ্ছে যে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে। মানে গোসল করো, এটা করো, সেটা করো, নখ কাটতেছে। আমার চুল বেঁধে দিচ্ছে, আমাকে ড্রেস পরাচ্ছে। মানে ওই সময়টা মানে বুঝাতে পারবো না। মানে মানে মনে হচ্ছিল যে ফাঁসির আসামিতে আসামিকে যেভাবে নিয়ে যায়, আমার কাছে মনে হচ্ছিল যে আমার এখন মনে যা চলতেছে তাদেরও মনে হয় ঐরকমই লাগে।
যখন ফাঁসির আসামিকে নিয়ে যায় তাদেরও মনে হয় এই সময়টা এরকমই যায়। আমার হাসব্যান্ড আমার রুমে যায়। আমি ওকে বলছি, "তুমি আমার রুমে এখন আসছো কেন? তুমি তোমার রুমে চলে যাও।" "কই এতক্ষণ তো আসছো না। এখন আমি রাগ হইছি, এখনো আসছো। তোমার আসা লাগবে না। তুমি যাও, তোমার রুমে যাও।" তখন ও বারবার আমার মাথায় হাত বুলাচ্ছে। আমার কি করতেছে, "থাক আর রাগ করো না, আর রাগ করো না। সরি, সরি আর রাগ করো না।" আমি ঝাড়া মেরে ওর হাত ফেলে দিচ্ছি। "যাও, তুমি আমাকে ধরবা না, তুমি আমাকে ধরবে না। তুমি আমার কাছেই আসবে না। যাও এখান থেকে যাও। তুমি আসছো কেন?" তখন আমাকে ততক্ষণে রেডি করে ইন দ্য মিন টাইম আমার হাতে এমন একটা ইনজেকশন দেওয়া হয় যেটা হচ্ছে যে আমার সার্জারিটা যেহেতু রোবোটিক হবে, রোবোটিক হওয়ার জন্য আমার বডি ফিট কিনা এবং এটাতে আমার কোনো প্রবলেম হবে কিনা ওইটার টেস্টের জন্য সামথিং একটা মেডিসিন দেয় যেটা এত পরিমাণে বিষাক্ত ছিল মেডিসিনটা। মানে আমি এত জোরে চিৎকার করছি, মনে হচ্ছে আমার ২ জন নার্স এবং ও আমাকে ধরে রাখছে। মানে আমি মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলবো এটার বিষাক্তের যন্ত্রণা, ইনজেকশনটার যন্ত্রণা। সাথে এই হাত এতটুকু পরিমাণ কালো হয়ে গেছে। পুরোটা হাত একদম বিষাক্ত হয়ে গেল। তখন আমাকে বেডে উঠালো, উঠায় নিয়ে যাচ্ছে। ও তখন পর্যন্ত আমার পিছন আসতেছে, করতেছে। তো মানে আমাকে রাগ ভাঙানোর চেষ্টা করতেছে। আর আমার তো কষ্টে বুক ফেটে যাচ্ছে যে আমি এই মুহূর্তে তোমার সাথে রাগ করে যাচ্ছি। আবার মানে রাগটা পানিও করতে পারতেছি না। যে কেন আমি তোমার সাথে রাগ পানি আরেকটু পরে করব। মানে এত তাড়াতাড়ি রাগ কেন ভেঙে যাবে? তারপর সে আসলে আমার সাথে অনেক দূরে যেতে চাচ্ছিল। নার্স আটকায় দিছে যে আপনার এর বাইরে আপনি যেতে পারবেন না। তখন আমি কাঁদতেই আমি চলে যাই। তখন যখন আমাকে ওটির তে নিয়ে যাওয়া হয়, একদম মেইন রুমের পাশে একটা মানে একটা ছোট রুম ছিল। ওখানে নিয়ে আমাকে কিছুক্ষণ রাখা হয়। ওখানে কি করতেছিল আমার এখন মনে নাই। তবে আমি শুধু কেঁদেই যাচ্ছি তো কেঁদেই যাচ্ছি। আমাকে একজন নার্স এসে বলল যে, "হোয়াই ইউ আর ক্রাইং?" তখন মানে আমি কিছু বলতেছি না। শুধু কাঁদতেছি। তখন ওরা ভাবছে যে আমি সার্জারি ভয় পাচ্ছি কিনা বা কিছু একটা। তখন আবার ডাক্তার একজন আসলো যে, "ম্যাম আপনি কাঁদছেন কেন?" তখন আমি বললাম যে, "আ আপনি কি আমার হাসব্যান্ডকে এখানে আসতে দিতে পারবেন? এখানে আসতে বলবেন?" তখন আমাকে সে বলল, "আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়।" সেটা বলে ভিতরের রুমে চলে গেল। তখন এসে আমাকে বলল যে, "ইউর হাসব্যান্ড ইস ইউর রিসিপিয়েন্ট রাইট?" আমি বললাম, "ইয়েস।" বলে যে, "সরি ম্যাম রিসিপিয়েন্ট তো এখানে সার্জারি রুমে এখন আসতে পারবে না।" ওরা ভাবছে যে আমার হাসব্যান্ড হয়তোবা অন্য কেউ, আমার রিসিপিয়েন্ট হয়তোবা অন্য কেউ। তখন আমি তাও কান্না করতেছি তো ওরা বুঝতেছে আসলে পরে আমি বলছি যে, "আসলে তার সাথে আমার কিছু কথা আছে।" মানে ওই যে আমি রাগ করে আসছি, এখন চাচ্ছি যে একটু ভালোভাবে কথা বলে সার্জারি রুমে যাই। তখন আমি তারে বললাম যে, "আমি একটু কথা বলতে চাই। একটুর জন্য ২ মিনিটের জন্য আসতে দেন প্লিজ।" তখন সে তার ডাক্তার তার ফোন আমার হাতে দিয়ে বলল যে, "তুমি ফোনে কথা বলো।" কিন্তু মানে আমি যে নাম্বার ডায়াল করব সেটাও আমার মাথায় নাই, কিছু নাই। আমি তার ইন্ডিয়ান নাম্বারটাও আমার মুখস্থ ছিল না। বা কি করব আমার আর তখন এগোনো হচ্ছে, ঠিক আছে লাগবে না তাহলে আর। মানে তখন ওই কাঁদতেই আমাকে ভিতরের রুমে নিয়ে গেল। তো ওরা বারবার সবাই আমাকে জিজ্ঞেস করতেছে, "কাঁদছো কেন? কাঁদছো কেন? ভয় পেও না।" এটা সেটা। তো তখন আমি কাঁদতেছি আর আমার বাচ্চা ২ টার মানে আমি চোখ বন্ধ। টোটালি আমার চোখ বন্ধ। বাচ্চা ২ টা মানে একদম কি বলে? ছবির মতো করে আমার চোখে ভাসতেছে বাচ্চা ২ টার ফেস। আমি অনেক দোয়া কালাম পড়ার চেষ্টা করছি। কিন্তু ওই অর্থে আমি যেগুলো চিন্তা করে রাখছি যে আমি হয়তোবা এই দোয়াগুলা পড়বো, কিন্তু ঐরকমভাবে আমি পড়তে পারি নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুই বলে যাচ্ছিলাম। আমি জীবনের শত হাজার মানুষের গল্প ক্যামেরায় ধারণ করেছি, রেডিওতে ধারণ করেছি, টেলিভিশনে করেছি। বাট রাইট নাও আমি যে ফিলটা পাচ্ছি, এইটা আমি কোনোদিন কোনো গল্পে পাইনি। আমার কাছে মনে হচ্ছে কি আমার ৪ টা পাশ ঘোলা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই গল্পটা আজকে যারা শুনেছে, এখন পর্যন্ত যারা আছে, আমি জানি না তাদের এই অনুভূতিটা হচ্ছে কিনা। আমি আপনার অপারেশন থিয়েটার দেখতে পাচ্ছি এবং আপনি যে অপারেশন থিয়েটারে যাচ্ছেন সেটাও আমি দেখতে পাচ্ছি। এটা কোনো সিনেমাতে পোর্ট্রে করা মানে নাটকে পোর্ট্রে করা, গল্পে পোর্ট্রে করা সম্ভব না। ইউর হাসব্যান্ড ইস সো লাকি মাশাআল্লাহ, সো লাকি। বলেন কি হয়েছে? শুধু আমার হাসব্যান্ড লাকি না। আসলে তো আমি আমার গল্পটাই বলছি। আমি অনেক বেশি লাকি। সে এত একজন ওয়ান্ডারফুল মানুষ। আমার লাইফে মানে আমার এই ১৩ বছর সংসার লাইফে আমি কখনো দেখি নাই যে তাকে অপছন্দ করে এরকম একটা মানুষ। যে এই মানুষটা তাকে অপছন্দ করে। সত্যি কথা আমি ফ্যামিলি বলেন, ওর ফ্রেন্ড সার্কেল বলেন, ওর কলেজিয়াস বলেন, আমি কারো কাছ থেকে দেখি নাই যে জাহিদকে অপছন্দ করে এরকম একটা মানুষ। আমি যখন ওটিতে সার্জারি রুমে গেলাম, আমি জাস্ট আমার চোখ খুলে তাকানোর মতো সাহস ছিল না ওইভাবে আর কিছু। এত চোখের মাথার উপরে এত লাইটস এবং আমার ঠিক বাম পাশে রোবটটা দাঁড়ানো ছিল, আমার বেডের বাম পাশে। মস্ত বড় একটা রোবট বলা চলে বিশাল বড় মানে আমাদের ২ জন ৩ জন মানুষের সমান লম্বা হবে এবং এটার ৪ টা আর্মস গুলো এরকম করে দাঁড়া করা মানে এরকম করে আছে যেটা দেখে একবার তাকায় আমি আর সেকেন্ড টাইম এটার দিকে তাকাতে পারিনি। মানে ভয় লাগছিল যে কি হবে? তখন জাস্ট আমার হাত সোজা করল এবং ওই নার্সটা আমার সাথে কথা বলছে, গল্প করছে। কি বলছে আমি কিছুই জানি না। আমার মাথায় কিছু ঢুকে নাই। তো জাস্ট আমার হাতটা নিয়ে এভাবে ৩ টা টোকা দিল।
হয়তোবা বেন খুঁজতেছে বা কিছু একটা করছে, ৩টা টোকা দিল, আমি ওই শেষ, আমার আর কিছু মনে নেই। অ্যানেসথেসিয়া দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে। আমার আর কিছু মনে নেই। তখন মনে হলো যে সেন্স যাওয়ার পর্যায়টা কি বোঝা যায় অ্যানেসথেসিয়া না, দেওয়ার আমি পরে? ওই তখন? টোকাটাই শুধু ফিল করেছি। এরপর আমি আর কিছু ফিল করি নাই। ইন্টারেস্টিং। এরপর আমার আর টোটালি কিছু আমি আর আমার ফিল হয়নি। তারপর হঠাৎ করে আমাকে ডাকতেছে, "ম্যাম প্লিজ ওয়েক আপ, ওপেন ইউর আইস।" মানে আমি তখন চোখ খুলতে পারতেছি তো পারতেছি না। মানে আমি চেষ্টা করছি চোখ খোলার জন্য, কিন্তু আমি পারতেছি না। ওকে। কিন্তু আমার মনের মধ্যে তখন এত একটা ভয় কাজ করলো যে কি হলো, মাত্র ৫ মিনিট হইলো আমি ঘুমালাম। এখনই কেন আমাকে ডাকতেছে? এখনই কেন আমাকে উঠায় ফেলতেছে? তার মানে কি আমার সার্জারি হয় নাই? যেহেতু এর আগে আমাদেরকে ডাক্তার বলছে যে ডোনার ডোনার ইজ মোস্ট ইম্পোর্টেন্ট টু আস। আমরা ডোনারের রিস্ক হবে এমন কোনো কিছু আমরা রিস্ক নিতে পারব না। যেহেতু রুগী, সে তো রুগী। ডোনারের তো কোনো রোগ নেই। ডোনার তো সম্পূর্ণ সুস্থ। আমরা তার জন্য হার্মফুল হবে এমন কোনো কিছু করতে সো পারব ওইটা না। মাথায় কাজ করতেছে আপনার। হ্যাঁ, ৫ মিনিটে এবং ডাক্তার আমাকে এটাও বলছে, আমরা টেস্টে তো অনেক কিছু দেখতে পাই। তবে অপারেশন টেবিলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ হয়ে যায়। অপারেশন টেবিলে অনেক ডিসিশন চেঞ্জ হয়ে যায়। আমাদের কাছে যদি এরকম রিস্ক কিছু মনে হয়, আমরা তখন সার্জারি ক্যানসেলও করে দেই। যেহেতু আমাদের আগে এরকম কথা বলে রেখেছিল। তো আমার মাথায় এটাই তখন সাথে, সাথে ঢুকছে যে ৫ মিনিট হলো আমি চোখ বন্ধ করলাম। আমাকে এখনই ডাকতেছে। দ্যাট মিনস আমার মনে হয় কোনো প্রবলেম হয়েছে, আমার সার্জারিটা হবে না। তাহলে এখন কি হবে? জাহিদকে আর কে দিবে? লিভার তো আর কেউ দিবে না। তার মানে আমার আর মানে জাহিদের ট্রিটমেন্ট আর করা হলো না। আ তখন এটাই আমি ভাবতেছি, কিন্তু ওইভাবে আমি ফিলও করতে পারতেছি না। তো দেখলাম যে আমার বেড নিয়ে ওরা খালি দৌড়াচ্ছে আর আমাকে বলতেছে, "প্লিজ ম্যাম ডোন্ট ক্লোজ ইউর আইস, জাস্ট লুক ফরওয়ার্ড।" কিন্তু আমি তাকাতেও পারছি না। ওরা আমাকে দৌড়ে নিয়ে আমার দোতলায় সার্জারিটা হয়েছে। ওরা তখন মেবি ৪ তলায় আমাকে দৌড়ে নিয়ে গেল। আমি ফিলও করতে পারতেছি, আবার কিছু করতে পারতেছি না। তো মনটা খুব খারাপ লাগতেছে যে সার্জারিটা হয়নি। সামহাউ আপনি সার্জারিটা হয়নি। অ্যাজিউম করছেন এটা। হ্যাঁ, আমি এটাই ভাবতেছি যে সার্জারিটা হয় নাই। যেহেতু আমার কাছে মনে হলো জাস্ট আমি ৫ মিনিটস আমি চোখ বন্ধ করেছিলাম। কিন্তু আমি আমার শরীরে হাত দেওয়ার খুব চেষ্টা করতেছি। যে আমি হাত হাত দিলেই বুঝতে করছেন। পারবো যে সার্জারি হয়েছে কি বা হ্যাঁ। হয়নি। কিন্তু আমি হাত দেওয়ারও শক্তি পাচ্ছি না। তখন দেখলাম যে ওরা আমাকে আইসিইউর ভিতরে ঢুকাচ্ছে। এবং আমাকে যে রুমে শিফট করলো, সেই রুমে আমি গিয়ে একটু চোখ খুলে দেখলাম যে ৪টা ৫ বাজে। আমাকে ৬টার সময় সার্জারিতে নেওয়া হয়েছে এবং তখন ৪টা ৫ বাজে। ১০ ঘন্টার মতো। ১০ ঘন্টা। ওকে। হ্যাঁ, তখন আমি মিলাতে পারছিলাম না। ৪টা বাজে কিসের ৪টা? মানে কখন ৪টা? তখন আস্তে, আস্তে আমার সেন্স আসতেছে, মানে একটু, একটু বোঝার চেষ্টা করতেছি সো যে ইটস নট 5 মিনিটস। না, এটা ৫ মিনিটস ছিল না। এবং সাথে, সাথে আমার মানে ওরা এত কিছু আমার শরীরের মধ্যে দিচ্ছে এবং আস্তে, আস্তে আমি একটু, একটু ফিল করতে পারতেছি যে আমার নাকে অক্সিজেন দেওয়া, আমার নাকের ভিতরে আরেকটা পাইপ দেওয়া, যেটাতে আমি মানে গিলতে পারছি না। আমি কথা বলার চেষ্টা করতেছি কিন্তু বলতে পারছি না। আমার পুরা এখান থেকে একটা পাইপ ভিতরের দিকে দেওয়ানো। আমার নাকে, মুখে, সারা শরীরে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া এবং আমি আইসিইউতে আছি। তখন বুঝলাম যে না, সার্জারি হইছে তাহলে। তখন নিজের কষ্ট ভুলে গেছি। ওই মোমেন্টে? মানে আমার খুশি লাগতেছে যে আমার সার্জারি হয়েছে। এতক্ষণ তো আমার মন খারাপ যে আমার সার্জারি হয় নাই। যেহেতু ৫ মিনিট হয়েছে আমি মাত্র ঘুমাইছি। যখন দেখলাম যে বিকাল ৪টা বাজে, দ্যাট মিনস সার্জারিটা হয়েছে। তখন আমি আহ ওইভাবে কিছু বলার আমার শক্তি ছিল না। কিন্তু আমি বলতে অনেক চেষ্টা করেছি যে আমার হাসব্যান্ডের কি খবর? আমি ওর কথা অনেক জিজ্ঞেস করতে চেষ্টা করেছি কিন্তু পারি নাই। তার মেবি কয়েক ঘন্টা পরে আমি নার্সকে জিজ্ঞেস করেছিলাম যে আমার হাসব্যান্ডের কি খবর? মানে ওরা তো আর হাসব্যান্ড চিনে না। ওরা বুঝে যে রিসিপিয়েন্ট। আমি ডোনার, আমার রিসিপিয়েন্ট। তখন বলছে যে হ্যাঁ, তার সার্জারি এখনো চলছে। তখন মেবি ৬টা বাজে। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলছে যে তার সার্জারি এখনো চলছে। সে এখনো ওটিতেই আছে। তারপরে যখন ওর সার্জারি শেষ হয় ৭:৩০ সময়, সন্ধ্যা ৭:৩০ ওকে আইসিইউতে শিফট করে। তখন নার্স আমাকে এসে বলে গেছে যে, "আপনার হাসব্যান্ডের সার্জারি শেষ হয়েছে। সার্জারি সাকসেসফুল হয়েছে। ওনাকে আইসিইউতে দিয়ে গেছে।" তখন আমি বললাম যে, "কোনো ক্রিটিক্যাল কিছু?" মানে ওইভাবে তো বলতে পারিনি। আমি বলছি যে, ইজ হি ওকে?" বলছে, "হ্যাঁ, সে ভালো আছে। তার সবকিছু ঠিক আছে।" কথা ওইভাবে বলতে পারিনি। আমার এত পরিমাণ শরীরের ভিতরে জিনিসপত্র দেওয়া, আমি কথা বলারও শক্তি পাইনি। ১টা বা ১:৩০ সময় আমি মানে পুরোপুরি সজাগ। তখন অনেক কিছুই বুঝতে পারতেছি। মানে প্রায় ২-৩ ঘন্টা ধরে আমি একদম তাকানো। কিন্তু কিছু বলতে পারছি না। কিন্তু আবার শুয়েও থাকতে পারছি না। খুব ফিল করা যায় বুকের ভিতরে দিয়ে? হ্যাঁ, তখন আমি সার্জারির পর যখন আমি আস্তে, আস্তে ফিল করতেছি, তখন আমার মনে হচ্ছিল যে আমার শরীরের যত কিছু আছে সব বের করে ফেলছে। মানে শুধু আমার লিভার না, মানে আমার লিভার, কিডনি, লাং যা আছে মনে হয় সবকিছু বের করে ফেলছে। আমার ভিতরটা পুরা ফাঁকা লাগতেছে।
এবং আমার এত বেশি ভমিটিং ফিল হচ্ছিল, আমি বারবার বলতেছি যে আমি বমি করব, বমি করব, বমি করব। কিন্তু আমার বমি হচ্ছে না। এবং একটা পর্যায়ে রাতের মাঝখানে আমি নার্সকে বলতেছি যে, "আমি না আর এখানে শুয়ে থাকতে পারছি না। আমার আমার খুব খারাপ লাগতেছে।" তখন আমার হাতের কাছে একটা বাটন ছিল। ওরা আমাকে বলে দিয়েছিল যে, যখন আমি অনেক বেশি পেইন ফিল করব তখন যেন বাটনটা প্রেস করি। তাহলে আমার এইখানে ৩ টা ক্যানুলা করা ছিল ঘাড়ের মধ্যে। তাহলে আমার এই ঘাড়ের মধ্যে দিয়ে ৩ টা মানে পেইন কিলার যাবে এটার মধ্যে। যখন আমি পেইন ফিল করব এটা চাপ দিলে আমাকে বলছে যে পেইন কিলার ঢুকে যাবে ওটা। তখন যখন আমি ওকে বললাম যে আমি ঘুমাতে চাই, মানে এখানে আমার এভাবে থাকতে ভালো লাগতেছে না। তখন আমাকে বলল যে, "তাহলে বাটন প্রেস করো।" আমি বললাম যে, "এটা তো আমার তো এখন পেইন হচ্ছে না।" বলছে, "এটাতে ঘুমের মেডিসিনও দেয়া আছে। ওটা প্রেস করে তুমি ঘুমায়ে যাবা।" তো এটা দেওয়ার পরপরই মোটামুটি আমি আবার ঘুমায়ে গেছি। তারপরে সকাল থেকে একটু মোটামুটি কথা বলতে পারছি। তো নার্সদেরকে বারবার শুধু জিজ্ঞেস করতেছি যে, "আমার হাসব্যান্ডের কি খবর? রিসিপিয়েন্টের কি খবর?" বলছে, "সে ভালো আছে।" আচ্ছা, "তাহলে তার এখনো সেন্স আসে না কেন?" তখন পর্যন্ত তার সেন্স আসে নাই। তার পরের দিন সকাল পর্যন্ত সেন্স আসে নাই। এদিকে তো ঢাকায় মোটামুটি আমার বাবা-মা সবাই ধরে নিছে সে নাই। যেহেতু কালকে সার্জারি হইছে, আজকে পর্যন্ত তার সেন্স আসে নাই। তার মানে সে নাই। বাসায় তো সবাই কান্নাকাটি করতেছে। এবং আমার মনের মধ্যেও একটা সন্দেহ চলে আসছিল। কারণ আমি ওখানে যত পেশেন্ট পাইতাম, ট্রান্সপ্লান্ট পরবর্তী পেশেন্ট সবাইকে ধরে, ধরে জিজ্ঞেস করতাম। একজনকে পাইলেই হইছে। "আচ্ছা আপনার কি, কি হইছে? কি, কি সমস্যা হয়েছে? বা আপনার কখন সেন্স আসে? ওটির দিন কি হইছে না হইছে?" সবকিছু জিজ্ঞেস করতাম। তো আমি মোটামুটি সবার কাছ থেকে জেনে গিয়েছিলাম যে রাত ১০টা-১১টার সময় মোটামুটি সবারই সেন্স আসে। আমি কারো শুনি নাই যে এত লেংদি টাইম লাগছে সেন্স আসতে। তো আমি না সকাল থেকে ভয় পাচ্ছিলাম যে ওরা মনে হয় আমাকে মিথ্যা বলছে। নার্স ওরা মনে হয় আমাকে মিথ্যা বলতেছে। কিছু একটা হয়েছে। something wrong কিন্তু ওরা আমাকে বলতেছে না। যেহেতু আমিও অসুস্থ রোগী, ওরা হয়তোবা আমার কাছে কিছু একটা হাইড করতেছে। তা আমিও বারবার বলতেছি যে, "তোমরা কি আমার সাথে মিথ্যা কথা বলতেছো? ও আমার রিসিপিয়েন্ট তো মনে হয় ঠিক নাই। এখনো কেন সেন্স আসতেছে না?" তখন ওরা আমাকে বলতেছে যে, "ডাক্তার তো এখনো আসে নাই। ডাক্তার আসলে ওর তখনো দেওয়া, লাইফ সাপোর্ট দেওয়া।" তখন বলছে যে, ডাক্তার আসলে লাইফ সাপোর্ট খুলে দিবে তারপর তার সেন্স আসবে।" তারপরে মনে, মধ্যে সন্দেহ যে ওরা আমাকে মিথ্যা কথাই বলে যাচ্ছে। আমি তাকে দেখতে চাই, আমি তাকে দেখতে চাই। এরকম লাগছে আমার মধ্যে। আমি তো ওদেরকে বারবার বলতেছি, "আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও।" তখন বলতেছে যে, "আচ্ছা ঠিক আছে তোমাকে আমরা নিয়ে যাবো। কিছুক্ষণ পরে নিয়ে যাবো।" তারপর ১২ টার সময় আমার ফিজিওথেরাপিস্ট আসলো আমাকে একটু এক্সারসাইজ করানোর জন্য এবং সে আমাকে বলল যে, "তোমাকে এখন একটু হাঁটতে হবে।" আমি বললাম, "আমার পক্ষে তো উঠে বসাই সম্ভব না। আমি হাঁটবো কিভাবে?" আমি পারব না। বলছে, "না তুমি পারবা। তুমি যদি না হাঁটো তাহলে তোমাকে আইসিইউতে অনেক বেশি দিন থাকতে হবে। তুমি কি আইসিইউতে আরো থাকতে চাও?" আমি বলি যে, "না থাকতে চাই না কিন্তু আমি এখন উঠতেই পারব না। আমার একটুও শক্তি নেই যে আমি উঠে বসতেও পারব না। আমি হাঁটবো কিভাবে?" তখন দেখলো যে আমি কোনোভাবেই রাজি হচ্ছি না। তখন আমাকে বলল, "কেন তুমি তোমার রিসিপিয়েন্ট কে না দেখতে চাচ্ছিলা? দেখবা না?" আমি বললাম, "হ্যাঁ দেখব তো।" বলছে, "তাহলে চলো।" তখন এটা বলার পর বলছে, "ঠিক আছে তাহলে চলো।" তখন আমার আসলে আমি যে পা ফেলবো আমার সেই শক্তিও নেই। আমাকে ২-৩ জন মিলে উঠাইয়া ধরে অনেক কষ্ট করে আমাকে ওরা নিয়ে হাঁটাচ্ছিল। হাঁটতে, হাঁটতে আমি ১টা-২টা রুম পরেই আমার হাসব্যান্ডের রুম। ওখানে গিয়ে দেখি ওর রুমের ডোরটা পুরাটাই ওপেন এবং ওর মুখে যে ইয়েটা দেওয়া, লাইফ সাপোর্টটা দেওয়া, ওইটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। এই যে ও লাইফ সাপোর্টে আছে। মানে এটা ওর সেন্স নাই। তখন ১টার মতো বাসার ১২টা ১টার মতো বাজে। ওর সেন্স নাই ও লাইফ সাপোর্টে আছে। মানে এটা আমি সহ্য করতে পারতেছিলাম না। এখন পর্যন্ত সেন্স আসে নাই। না জানি কি হবে। আর আমার এদিকে তো বাসায় সবাই ধরে নিয়েছে নাই। সে হয়তোবা নাই। তখন আমি বারবার আমাকে তারপর একটু রেখে আবার আমি তো দাঁড়াতেও পারছি না ঠিকমতো। একটু হাঁটায় আবার আমাকে রুমে দিয়ে গেল। তখন আমি বারবার জিজ্ঞেস করতেছি, "ডাক্তার কেন আসে না? ডাক্তার কেন আসে না? কখন খুলে দিবে? লাইফ সাপোর্ট কখন খুলে দিবে?" তখন বলে যে, "আজকে একটু ডাক্তার আসতে লেট হচ্ছে। ডাক্তার আসলেই দেখবে খুলে দিবে। সমস্যা নাই।" আমি বলছি, "তার কি সবকিছু ঠিক আছে?" বলে, "হ্যাঁ, সবকিছুই ঠিক আছে। তুমি টেনশন করো না।" তখন আমাকে ৩ টার সময় ইনফর্ম করে যে, "তোমার রিসিপিয়েন্ট এর সেন্স আসছে।" ও! মানে তার আগের দিন ওকে ওটিতে নিয়েছিল সকাল ৮ টায়। আমাকে ৬ টায়, ওকে নিয়েছিল ৮ টায়। ওর ৮ টা থেকে ওটি শুরু হয়। তার পরের দিন বিকাল ৩ টার সময় ওর সেন্স আসে। তখন আমাকে বলতেছিল তখন আমি বলতেছিলাম, "তাই? তাইলে আমাকে আবার নিয়ে যাও।" মানে আমাকে একবার উঠাইয়া হাঁটাইতে পারছে না। আমি উঠতেই চাচ্ছি না। তখন আবার আমি 2nd টাইম উঠতে চাচ্ছি। তখন আমাকে বলল, "তুমি আবার উঠবা? যেতে চাও?" আমি বলছি, "হ্যাঁ, আমি যাবো।" মানে আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না। তখন সে আমাকে নার্স বলল, "আচ্ছা ঠিক আছে। আমি তাহলে ফিজিওথেরাপিস্ট খবর দিচ্ছি। সে এসে তোমাকে নিয়ে যাবে।" তারপর ফিজিও ডাক্তার যেতে ১ ঘন্টা সময় লাগে। আমি ৪টা ৪:৩০ টার সময় আমাকে ধরে আবার নিয়ে যায় তার রুমে।
আমার শরীরেও নানান যন্ত্রপাতি, এগুলো একজন ২জন পিছনে ধরে রাখছে, ২জন আমাকে ধরে রাখছে। একটু, 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 একটু করে হেঁটে, হেঁটে তার রুমে গেলাম। গিয়ে দেখি যে তার রুমে অনেক ডাক্তার, নার্স অনেক কিছু। তো সে আমাকে দেখে কোনো কথা বলতে পারছে না, শুধু তাকাই আছে। আমারও কথা বলার শক্তি নেই, তবুও আমি তার বেডের পাশে গিয়ে একটু তাকে দাঁড়ায় তার হাতটা ধরছি। তখন আসলে সার্জারির পর তো লিকুইড মানে পানি-টানি অনেক রেস্ট্রিকশন থাকে, খেতে পারছে না। তখন সে আমাকে ১ম কথা বলছে যে, "আমাকে একটু পানি দিতে বলো।" সে কথাও বলতে পারছে না। তখন আমি নার্সদেরকে বলছি, "এখন উনার পানি খাওয়ার টাইম হয় নাই, আরো পরে দিব।" আমি বলছি, "একটু দেন।" মানে ও তো অনেক মানে একদম গলা-টলা শুকায় আছে, কথা বলতে পারছে না, "একটু দেন।" তখন ওকে একটু সামান্য একটু পানি দিল, ও খেলো। জাস্ট এতটুকুই। আমার আর তখন ওইখানে দাঁড়ায় থাকার মতো, আমি নিজেই পড়ে যাবো এরকম অবস্থা। মানে আমি পড়ে যাচ্ছি, কখন যেন মাথা ঘুরে পড়ে যাবো। আমি তাকাতে পারি না। তখন আমি বললাম যে, "আমাকে নিয়ে চলো, আমি আর দাঁড়ায় থাকতে পারছি না।" তো ওই অবস্থায় আমি আবার আমার কেবিনে শিফট করি। তখন কিছুদিন আমার এমন মনে হয়েছে যে আমি মনে হয় মানে কিছুক্ষণ পরে আমি মারা যাব। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত এত কষ্ট, এত যন্ত্রণা লেগেছে, মনে হয়েছে আমি মারা যাব। তারপর আস্তে, আস্তে আমরা রিকভারি করছি। কতদিন লাগে রিকভারি করতে? আমার খুব একটা বেশি সময় লাগে নাই, যেহেতু আমার ফুল বডি ওপেন হয় নাই। আমি অনেকটাই খুব আর্লি রিকভারি আমি করতে পেরেছি। মানে আমি মনে হয় ৫-৬ দিনের মধ্যে আমি অনেকটাই ঠিক হয়ে গেছি। আপনার লিভার ফেইল হতে কতদিন মানে পুরা লিভার ফেইল হতে 6 মান্থের মতো লাগে। অপারেশনটা শেষ হয়েছে ২ বছর আগে। ইয়েস। না, গত বছর। গত বছর? আপনার লিভার ফিল আপ হয়ে গেছে? হ্যাঁ, আমার ফিল আপ হয়ে আপনি গেছে। গিয়ে চেকআপ করে এসেছেন আবার? জি। আলহামদুলিল্লাহ। আর আপনার হাসব্যান্ডের কি অবস্থা? ও ওই যে লাস্ট মান্থে গিয়েছিল, ওটাও ফিল আপ হয়ে গেছে বলল। ইটস লাইক আ নিউ লিভার। ইয়েস। এখন উনি আর হেপাটাইটিস বি তে নাই উনার। ভাইরাস তো কখনোই যায় না। ভাইরাস তো আপনার ব্লাডে এটা সারা জীবন থাকবে। ওকে, কিন্তু উনার কলিজা নষ্ট করে ফেলে নাই। না, কলিজা এটা নষ্ট করবে না এবং সেজন্য ওকে আজীবন মেডিসিন খেয়ে যেতে হবে, যাতে ওই ভাইরাসটা আর কোনোভাবে ওর কোনো অর্গান যাতে আর নষ্ট করতে না পারে। হি ইজ কমপ্লিটলি ওকে নাও। না, ওকে। আপনাদের এই মানুষটাকে দেখতে ইচ্ছে করছে না? আমি আনছি তাকে। তোমার হাসব্যান্ডকে নিয়ে উপরে আসো। সো ইউ আর দ্য লাকিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমার চোখে দেখা আর কি, আমি তো ওইভাবে চিন্তা করি না। মানে আমার রাইট নাও এই ফিলিংসটা হচ্ছে যে সুখী বা সৌভাগ্যবান মানুষদের যদি সামনাসামনি দেখার সুযোগ হয়, তাহলে যে ক্যাটাগরিতে মানে আপনার নাম আসা উচিত, সেইরকম একজন মানুষকে আমি দেখছি আরকি। আপনার এটা ফিল হয় না? অবশ্যই, অবশ্যই ফিল হয়। আপনি সুস্থ আছেন সবকিছু মিলে? আলহামদুলিল্লাহ। মানে কি জার্নি পার করে আসছেন, এটা মনে হয় মাঝে, মাঝে? এটা তো অবশ্যই মনে হয়, প্রতিনিয়তই মনে হয় এবং এটা মনে হলে নিজেকে আর তখন আর নিজের থাকে না। কারণ আজকে এই অবস্থানে আছি। বাট বাস্তবতা তো হলো যে এরকম নাও হতে পারত। নাও হতে পারত। বাট আপনার ওয়াইফের গল্পটা আমি তো আসলে ১.৫-২ ঘন্টা এখানে বসে থেকে শুনেছি। সো আমার যা ফিলিংস সেইটা আসলে সেই জায়গাটাকে আমি বারবারই বলব যে আপনি অনেক সৌভাগ্যবান একজন মানুষ। পৃথিবীতে ভালোবাসা দেখানোর জন্যে খুব একটা সুযোগ পাওয়া যায় না। ধরেন ২ জন মানুষ বছরের পর বছর একসঙ্গে থাকে। কিন্তু ভালোবাসা দেখানোর জন্যে, ভালোবাসা প্রমাণ করার জন্য কিছু, কিছু উপলক্ষ চলে আসে জীবনে। কাঙ্ক্ষিতভাবে হোক, অনাকাঙ্ক্ষিতভাবে হোক। এবং সেইরকম একটা জায়গায় উনি প্রুভ করেছেন নিজেকে যে আপনি সে যে কত আমাকে এতদিন টলারেট করেছে, এটাও অনেক বেশি। আপনি অন্য কেউ হলে সেটা করত না। আপনি কত না, আরে আসলে ঠিক ওরকম কিছু না যে টলারেটের কিছু না। কারণ আমাদের বিয়ে যতদিন থেকে আমি শুরু থেকেই তো তাকে দেখতেছি। আসলে তার মেন্টালিটি শুরু থেকেই আমি দেখছি পজিটিভ। পজিটিভ প্লাস এভরিথিং, আসলে ওরকম নেগেটিভ কিছু না। একটা মানুষের অনেক কিছুই থাকতে পারে দোষ-টোষ। বাট ও পজিটিভ, সে শুরু থেকেই আমি দেখছি। ফ্রম দ্য বিগিনিং ও এরকমই। তো আজকে এই ঘটনা ছাড়াও যদি আমার কাছেও কিন্তু অলওয়েজ এরকমই ছিল। যে আজকে এটার পরে হয়তোবা আপনি একটা মন্তব্য করলেন, একটা ইয়ে করলেন, বাট এছাড়াও আমার কাছে তাকে এরকমই আমি ১ বছর আগেও আমার কাছে যেরকম ছিল, আজকে ১ বছর পরে আমার সার্জারিটা তো ১ বছর হলো। তো ১ বছর পরেও আমার কাছেও কিন্তু এতটুকু কমতি নাই, বরং ১ বছর পরেও যে আমার কাছে এর আরেকটু বাড়ছে বিষয়টা ওরকমও না। কারণ আমি ওকে ডে 1 থেকে তো দেখতেছি। আসলে ও একটু সেপারেট আমার মনে হয়। সবার থেকে আলাদা? একটু সেপারেট, হ্যাঁ। আপনি ওই যে আপনার শাশুড়িকে নাকি অপারেশনের আগে
ফোন দিয়ে বলেন নাই যে ও ভালো মানুষ। আজকে চাইলে ভিডিওতে বলে দিতে পারে। ডেফিনেটলি আসলে না ওইভাবে কথা প্রসঙ্গ হয়েছে আমি জি। অলরেডি ওকে এটা বলছি যে আসলে মুখ দিয়ে বলা যে আসলেই বলা অন্তর দিয়ে বলাটাই সবচেয়ে ইম্পোর্টেন্ট। আসলে ওইটা মিন করার কিছু না। আমি আসলে দেখানোতে বিশ্বাসী না। কখনোই না যে দেখানোতে বিশ্বাসী না। আ আ কারণ আর আমি বলে দিই মানে আপনার যদি লাগতো আমার ধারণা উনিও দিত। ডেফিনিটলি সেটা আমার জন্য সেটা করবে সেই ভরসা আমার আছে। কারণ সে আমার যে আমাকে যে এত পরিমাণে সাপোর্ট দিয়েছে এবং আমাকে যে সহ্য করেছে এতটা দিন, আমি যে যন্ত্রণা তাকে দিয়েছি, সেটা অন্য কেউ হলে সেই ডে 1 থেকেই আমাকে ছেড়ে চলে যায়। মানে কেন আমি তোমাকে সহ্য করব? সে কেন আমাকে সহ্য করবে? বিউটিফুল। আপনাদের ২ টা ছেলে নাকি ১ ছেলে ১ মেয়ে? ২ ছেলে। ২ ছেলে। মাশাআল্লাহ। ওরা জানে এই গল্পগুলা? ছোটটার বয়স কত? ছোটটা 2 বছর। তো ও তো ডেফিনিটলি বোঝে না। বোঝে না। বড়টা নিশ্চয়ই বোঝে। হ্যাঁ, বড়টা নিশ্চয়ই বোঝে। অসম্ভব সুন্দর একটা পরিবেশে তারা বড় হচ্ছে। বাবা-মায়ের সাপোর্ট পেয়ে বড় হচ্ছে। এটা নিঃসন্দেহে অনেক সন্তানের জন্যই অনেক কাঙ্ক্ষিত, অনেক সৌভাগ্যের বিষয়। আমার এই গল্পটা মানে সত্য কথা বলতে যেটা যে আমি আমি যখন গল্পটা নিচ্ছিলাম তখন তো অনেক কিছু আমার মাথায় থাকে। আমারও তো ব্যক্তিগত জীবন আছে। প্লাস ধরেন আমার অফিসের বিভিন্ন রকমের বিষয় আছে। এছাড়াও অনেক কিছু মাথায় নিয়ে আমি গল্পটা নিতে বসি। এবং তারপরে আস্তে আমি গল্পে ঢুকে যাই এবং আমাকে যতটুকু গল্পের দিকে মানুষ ধরে রাখতে পারে যিনি বলছেন, আমি বিশ্বাস করি আমার দর্শকও ততটুকু ধরে রাখবে। তো সেই জায়গা থেকে আজকে আমার পুরো সাইডটাই ব্ল্যাংক হয়ে গেছে। মানে আমি পুরোটুকুই গল্পের মধ্যে ছিলাম এবং আমি বলব আমার জীবনের অসাধারণ একটা স্টোরি আজকে আমি এখানে ধারণ করতে পেরেছি এবং একই সাথে এই অসাধারণ এই গল্পটা আমি যারা আমার দর্শক আছেন তাদের জন্য তুলে ধরতে পারলাম বলে আমি বিশ্বাস করি। জি। কত কষ্ট হয়েছে আপনাদের মানে কত ব্যয় গিয়েছে? অনেক হয়ে গেছে। মানে আমাদের ওখান থেকে ধারণা দিয়েছিল যে আমাদের 45 লাখস লাগবে এবং বলেছিল যে আমাদের এক্সট্রা 10 লাখস হাতে ধরে রাখতে বাড়তি। ওকে। কিন্তু যেটা ওর এত কমপ্লিকেশনস হয়েছে, ওর সার্জারির 18 দিনের মাথায় ওর আবার সেকেন্ড সার্জারি করতে হয়েছে। আসলে ২ বার সার্জারি করতে হয়েছে এবং সেকেন্ড সার্জারিতে আবার 18 লাখ টাকা বিল আসছে। ওকে। মানে আমাদের প্রায় যদি আমি বলি অ্যামাউন্টটা ১,২৬,০০,০০০ পর্যন্ত এখন পর্যন্ত খরচ হয়েছে। ১,২৬,০০,০০০। ২৬ লাখ। ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। হিউজ মানে যদি বলি তাহলে এখন আমরা সর্বশান্ত। তারপরেও আপনারা বিজয় ছিনিয়ে আনছেন এবং এটাই এটাই বড় সবচেয়ে বড় একটা কথা। কথা যে আমি এটারে কিছুই মনে করি না। এখনো আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই যে আমি কখনোই আসলে ওইভাবে উচ্চাভিলাষী, উচ্চাকাঙ্ক্ষী না। আমি আমার সামর্থ্য, আমার গণ্ডির মধ্যেই আমি থাকতে পছন্দ করি। তো এখন আমার একটাই চাওয়া যে তুমি যেন সুস্থ থাকো, ভালো থাকো। বাচ্চাগুলা যেন একটু ওদেরকে বড় করে দিয়ে যেতে পারি, দ্যাটস এনাফ। আমার আর এখন আর কিছু চাওয়ার নাই। আপনার কিছু বলার আছে আপনার ওয়াইফকে? ওকে নিয়ে মন্তব্য করার মতো কোনো শব্দ আমার কাছে নাই। জাস্ট শুধু এতটুকুই বলব যে ও তো লাস্টলি তো জীবনটাই রিস্ক নিল আরকি। আসলে এর আগে অনেক ঘটনা আছে, অনেক সিচুয়েশন আছে, অনেক কিছু। বাট এটার সাথে তো আসলে তুলনা করতে পারতেছি না। আমি যেহেতু একটা প্রাইভেট চাকরি করি, আহামরি মধ্যবিত্ত একেবারে মিড লেভেলেরই আমার জব। তো যতটাই ইনকাম করি হয়তোবা চেষ্টা করি সেগুলা ম্যানেজ করে চলার জন্য। ওইভাবে আমি কিন্তু অত কিছুও করতে পারি নাই তার জন্য। তারপরও চেষ্টা করি। কিন্তু কোনোদিনও এগুলা নিয়ে কোনো অভিযোগ নাই। রিয়েলি যেটা। কখনোই কোনোদিন এটা নিয়ে অভিযোগ করে নাই। ইভেন এটা বলতে পারি মানে বে সচরাচর যা হয় আমি জানি না হয়তোবা আমারটা ভুল কিনা যে দেখা গেল যে আমার বাসার মেম্বার কিংবা আমার বাসা সম্বন্ধে ওর কাছে কোনো ইয়ে নেই। নেগেটিভ কোনো কথা নাই, নেগেটিভ কোনো আমরা যখন আলাপ করি নিজেরা অনেক সময় কথা প্রসঙ্গে বিভিন্ন পারিবারিক কথা যখন আসে, তা আমার ফ্যামিলি সম্বন্ধে এখন পর্যন্ত স্টিল আজকে ১৩ বছর কখনোই ও কোনো নেগেটিভ কথা মুখ দিয়ে বলে নাই। এবং অলওয়েজই দেখছি যে আমার কাছে টাকা নেই হয়তোবা কোনো কারণে বাসার কোনো কিছু লাগবে। আমার নিজের বাসার নাম ধরেন আমার মা তো আমার সাথে থাকে না, আমার বড়দের সাথে থাকে। তা বাসায় কিছু লাগবে কিংবা কারো জন্য কিছু করতে হবে। অনেক সময় নিজে চিন্তা করলেও ইচ্ছা করে করি না। একটু এফোর্ট করে যাওয়ার চেষ্টা করি যে বাদ দেই। টাকাটা বেঁচে যাবে কিংবা আপাতত টাকা নেই। সে কিন্তু এটা ম্যানেজ করে। কিভাবে ম্যানেজ করে? তার তো ইনকাম নেই। আমিও দিচ্ছি না। তার ম্যানেজ হয়তোবা তাকে কেউ দিছে কিংবা সে করে কি কোথাও ম্যানেজ করে। কিভাবে ম্যানেজ করে? তার বাসা থেকে সে ম্যানেজ করে। কোনো না কোনো কিছু বলে সে ম্যানেজ করে কিন্তু আমার ফ্যামিলিকে দিচ্ছে। আমি অনেক সময় জানি, অনেক সময় জানিও না। তো এই যে পজিটিভ দিকগুলো এগুলো যখন আমি জানতে পারি তা আমার নিজের কাছে ইয়ে লাগে যে আমি আসলেই সে পজিটিভ।
জি, সংসারটা আসলে সংসার জীবনটা এরকমই হওয়া উচিত। সংসার হলে সংসার জীবনটা এমনই হওয়া উচিত। প্রিয় দর্শক এবং শ্রোতা, ব্র্যান্ডিং বাংলাদেশে অনেকদিন পরে আমরা এমন একটা গল্প নিয়ে আসলাম, যেখানে আ আপনি যদি বৈষয়িকভাবে চিন্তা করেন, আপনি যদি বলেন যে মোটা দাগে কত টাকা সাফল্য এসছে, সেই গল্পের বাইরের একটা গল্প। কিন্তু এত চমৎকার, এত সুন্দর একটা গল্প আমরা সাধারণত ব্র্যান্ডিং বাংলাদেশে যেটা করি, 0 থেকে হিরো হওয়া দেখাই। কিন্তু আজকে আমরা এই যে আপনি প্রাত্যহিক জীবনে যে জীবনযাপন করছেন, সেখানেও যে অসাধারণ মানুষ হয়ে উঠতে পারেন, সেরকম একটা গল্প আজকে সবার জন্য উদাহরণ হিসেবে রাখতে পেরেছি। এটাই আমাদের পরম পাওয়া। আম সংসার এমনই হয়ে উঠুক। প্রতিটি সংসারই হোক শ্রদ্ধাপূর্ণ, প্রতিটি সংসারই হোক ভালোবাসায় একেবারে পরিপূর্ণ, সেই প্রত্যাশা করে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।